আচ্ছা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ভয়েসটা কি পরিষ্কারভাবে শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু জানাতে হবে। ভয়েস কি শোনা যাচ্ছে? কথা কি ক্লিয়ার নাকি কোনো ভেজাল আছে? ক্লিয়ার, আচ্ছা। ওরে খোদা, জয়েন করার সাথে সাথেই গত ক্লাসের রেকর্ড চাই। এত ফাঁকিবাজ কেন নুসরাত? গত ক্লাসের রেকর্ড চাচ্ছ? ক্লাস করো নাই? আচ্ছা। সামান্থা, ইন্ট্রো ভিডিওটা ভালো ছিল, থ্যাংক ইউ। আচ্ছা, নিউজ শুনছো মেবি তোমরা যে তোমার ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা আগামী ঈদের পর নির্বাচন হবে। কোন ঈদ সেটা জানিয়ে দেব, ঠিক আছে? মানে তোমাদের মনে আছে কিনা, তোমার হচ্ছে খালদা জিয়া, বুঝছো, একটা ডায়লগ দিছিল, তোমার হচ্ছে ডায়লগের মধ্যে বলা ছিল, ভুলে বলে ফেলছে আর কি ভদ্রমহিলা, যে আগামী ঈদের পর নির্বাচন হবে, কোন ঈদ সেটা জানিয়ে দিব। তো আগামী ঈদের পর হচ্ছে পরীক্ষা হবে, কোন ঈদ সেটা ঢাকা ইউনিভার্সিটি জানাই দিবে। তো যাই হোক, আমাদের এটা নিশ্চিত থাকো যে পরীক্ষার জন্য আমরা 2 মাসের মতো সময় পাবো ইনশাল্লাহ। অবশ্যই এটা আগেও ধারণা ছিল আমাদের, এখনো আমরা জানি যে আমরা 2 মাসের মতোই টাইম পাবো। আর মানে এটা কোনোভাবে নড়চড় হবে না। নর্মালি তো তোমরা জানতাই যে এপ্রিলে পরীক্ষা হবে, তোমরা তো এটা জানতা যে এপ্রিলের ফার্স্ট উইকে পরীক্ষা হবে, তাই না? এখন এপ্রিলের ফার্স্ট উইকে যেহেতু তোমার রমজান চলে আসতেছে, এই কারণে হয়তো পরীক্ষাটা পিছিয়ে তোমার আহ মানে ঈদের পরে হয়তো যাচ্ছে আর কি। তার মানে আমরা কয়েকটা দিন সময় বেশি পাওয়া মানে হচ্ছে এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট, যে আমরা কোর্সটা কমপ্লিট করার পরে হয়তো আমরা মডেল টেস্ট গুলো বেশি করে দিতে পারবো, পরীক্ষা বেশি করে দিতে পারবো, প্রবলেম বেশি করে সলভ করতে পারবো, তাই না? এই হচ্ছে বিষয়। এত সুযোগ পাওয়ার পরে যদি আমরা এই বছর ঢাকা ইউনিভার্সিটিতে চান্স না পাই, তো ওই তো গলায় দড়ি দিয়ে মরে যাওয়া উচিত, ঠিক আছে? এই বছর এত সুযোগ পাওয়ার পর যদি চান্স না পাই। আচ্ছা, আহ সিরিয়াসলি এটা তোমাদের জন্য বিশাল বড় একটা আশীর্বাদ, বিশাল বড় একটা আশীর্বাদ। আহ, এখানে একজন বলছো যে শুভ সাহা আমাদের জন্য একটা প্ল্যান দেন। আচ্ছা, তোমাদের জন্য পারফেক্ট প্ল্যান হচ্ছে কোনটা জানো? তোমাদের জন্য পারফেক্ট প্ল্যান হচ্ছে এই যে এটা, ঠিক আছে? তুমি যে বললা যে প্ল্যান দেন, আমি তো প্ল্যান এখানে রেডি করে রাখছি, ঠিক আছে? এখানে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্ল্যান, এবং এই প্ল্যান মোতাবেক আমরা আমাদের টোটাল সিলেবাসটা কমপ্লিট করব। তো যেহেতু আমরা সময় যদি একটু বেশি পাই, তাহলে যেই টপিক গুলাতে আমাদের দুর্বলতা থাকবে সেই টপিক গুলো হচ্ছে আমরা মানে এক্সট্রা ক্লাস করার ট্রাই করব যদি আমাদের সময় থাকে। বাট আমাদের যে টার্গেটেড যে সময়টা থাকবে, যেমন আমার কথা ছিল যে তোমার 1 মাসের মধ্যে আমাদের কোর্সটা কমপ্লিট করতে হবে, সো 1 মাসের মধ্যে আমরা আমাদের কোর্সটা কমপ্লিট করবো, এটা নিয়ে কোনো সে নাই, ঠিক আছে? 1 মাসের মধ্যে ইনশাল্লাহ শেষ করব, যেটা ওয়াদা ছিল সেটাই থাকবে। কিন্তু এরপরে যদি আমরা সময় পাই তাহলে হচ্ছে যেই ক্লাসগুলা মানে আমরা কম বুঝেছি, যে ক্লাসগুলোতে আমরা সময় কম পেয়েছি, তো সেই ক্লাসগুলো আমরা একটু রিপিট করব, যদি তোমাদের কোনো আপত্তি না থাকে। বোঝা গিয়েছে? ওগুলো আমরা একটু রিপিট করলাম আর কি। আর প্লাস পরীক্ষার পরিমাণটা একটু বাড়াই দিব। যেমন আমার এই কোর্সের মধ্যে পরীক্ষা কিন্তু একদম হাতে গোনা কয়েকটা, মেবি 5টা পরীক্ষা আছে, তাই না? এর মধ্যে একটা পরীক্ষা তোমরা কিন্তু দিয়ে ফেলছো, আর 4টা পরীক্ষা বাকি আছে। সো আমি পরীক্ষার সংখ্যাটা বাড়িয়ে দিব, ঠিক আছে? আগে আমরা 5টা পরীক্ষা শেষ করি, দেন হচ্ছে আমরা পরীক্ষার সংখ্যা বাড়িয়ে দিব, যদি আমরা সিরিয়াসলি এটা ফাইনালি ডিসিশনটা যদি হয়ে যায়, সময় যদি আমরা পাই, তাহলে আমরা পরীক্ষার সংখ্যা বাড়িয়ে দিব। সো ডোন্ট বি ওয়ারিড। আচ্ছা, দেখা যাক এখানে এই ক্লাসের স্টুডেন্টদের একটা গ্রুপ করে দিয়েন। না, আমার ক্লাসের স্টুডেন্টদের কোনো গ্রুপ লাগবে না ভাই, কারণ হচ্ছে কি, বরঞ্চ যেটা আমি করতে পারি সেটা হচ্ছে তোমার গুগল ক্লাসরুমে তোমাদেরকে কমেন্ট করার ব্যবস্থা করে দিতে পারি, ঠিক আছে? মানে ওই কাজটা করতে পারো, কিন্তু আলাদা কোনো গ্রুপ তো দরকার নেই। গুগল ক্লাসরুমটাই তোমাদের জন্য গ্রুপ। BB27 এর যে গুগল ক্লাসরুমটা আছে এটাই হচ্ছে তোমাদের গ্রুপ। সো তোমাদের নতুন করে কোনো গ্রুপের প্রয়োজন নাই। আমি বরঞ্চ তোমাদের ওখানে কমেন্ট করার ব্যবস্থা করে দিব। যেমন এখন কমেন্টটা কিন্তু হাইড করা আছে, ঠিক আছে? তখন কমেন্টটা হচ্ছে তোমার তোমরা করতে পারবা, কমেন্ট করতে পারবা, ঠিক আছে? এই ব্যবস্থাটা আমি করে দিব। আচ্ছা, আমি তোমাকে বলছিলাম না যে আমার নেট প্রবলেমের কারণে আমি 4 নম্বর ক্লাসটা আপলোড করতে পারি নাই, সেটা আপলোড করছি একটু আগে। তানজিম, বুঝতে পারছো? কিছুক্ষণ আগে আপলোড করা হয়েছে। এই যে দেখো, কিছুক্ষণ আগে আমি এটা আপলোড করেছি, বুঝতে পারছো?
এই ক্লাসটা আপলোড করা হয়েছে কিছুক্ষণ আগে, কোথায় গেল? ও 4 নাম্বার। আচ্ছা, তোমাদের 4 নাম্বার যদি কারো প্রয়োজন পড়ে, 4 নাম্বারের বিবি কত জানো? আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে এই খেয়াল করছো, তোমরা অনেকে তো আসলে মানে ইয়া করতেই চাও না, বিশ্বাসই করতে চাও না। এই দেখো, এই যে লেকচার নাম্বার 4 দেখছো তোমাদের, মানে গত ক্লাসের যে রেকর্ডটা, এটা দেখো আজকে 5:18 এটা আপলোডটা কমপ্লিট হয়েছে। আজকে বিকেল 5:18 আজকে, ঠিক আছে, এটা কমপ্লিট হয়েছে। সো তোমরা যারা ওই ক্লাসটা করতে পারো নাই, তাদেরকে আমি আজকে লিংক দিতে পারবো, ঠিক আছে। সো যারা ক্লাসটা করতে পারো না তারা আজকে লিংকটা পাবা, দ্যাটস ইট। আচ্ছা, তো যাই হোক, আমরা তাহলে আমাদের আজকে ক্লাসটা স্টার্ট করব। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আজকে বেশ কয়েকটা টপিক আছে, লেকচার নাম্বার 5। এর মধ্যে একটা টপিক হচ্ছে তোমার টেন্স এবং সিকোয়েন্স অফ টেন্স, মোডালস এবং পজিটিভ ভার্ব। তার মানে 3টা টপিক আছে আজকে ক্লাসে আমাদের। টেন্স, আচ্ছা, টেন্স, মোডাল এবং হচ্ছে পজিটিভ ভার্ব, এই 3টা টপিক আমাদেরকে একটু ভালো করে বুঝে নিতে হবে। এবং আমরা জানি যে এই 3টা টপিকই মারাত্মক গুরুত্বপূর্ণ, তাই না? টেন্স থেকে তো প্রশ্ন হবে না, এটা তো কল্পনাই করা যায় না। তারপর হচ্ছে মোডালস থেকে প্রশ্ন এটা হয়, সবসময় হয়, সো মোডালসটা আমরা দেখবো। আর পজিটিভ ভার্বটা আসলে এটা গ্যারান্টি দেওয়া যায় না যে এখান থেকে প্রশ্ন হবেই, বাট ইম্পর্টেন্ট টপিক, মানে পজিটিভ ভার্বটাও গুরুত্বপূর্ণ টপিক। তো আসো তাহলে আমরা একটু বুঝে নেওয়ার ট্রাই করি, কেমন? আচ্ছা, আল হাদি সে এইমাত্র লিখেছে যে জিপিএ এর উপর কোনো মার্কস থাকবে না ঢাকা ইউনিভার্সিটিতে, রিটেন 40, এমসিকিউ 60, এটা আপডেট নিউজ বলতেছে। তুমি কি এটা ওই যে ক্যাম্পাস টাইমে দেখছো? আল হাদি একটু হ্যান্ড রেজ করো তো। হ্যাঁ, শুনতে পাচ্ছ তুমি? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, তুমি এই নিউজটা কি ক্যাম্পাস টাইমসে দেখছো না? জি স্যার, এইমাত্র এফবিতে ঢুকছিলাম, সবাই দেখি এটা পোস্ট ওরা করতেছে। হইতেছে 2 নাম্বার, বুঝতে পারছো? হইতে পারে স্যার। 2 নাম্বার বলতে একদম জেনুইন 2 নাম্বার, পাক্কা 2 নাম্বার। তো ওদের কথায় কোনো আস্থা রাখা যাবে না, কারণ এটা ফাইনাল ডিসিশন এখনো হয়নি, ঠিক আছে। নিউজটা হওয়ার আগে থেকেই এটা আমরা জানি। তো এখনো পর্যন্ত এটা নিয়ে তোমাদের কোনো টেনশন না করলেও চলবে। তবে জিপিএ মার্কস না থাকার সম্ভাবনা প্রায় 99.99%। এবছর হয়তো জিপিএ যোগ হবে না। সো যারা জিপিএ 5 পেয়েছো তাদের জিপিএ 5 পেয়ে কোনো লাভ নেই, ঠিক আছে, দ্যাটস ইট। সাম্য সৃষ্টি, তুমি 120 মার্কসের এক্সাম দেখছো। আচ্ছা, বাদ দাও, এখন এগুলো নিয়ে আমরা কথা বলে সময় নষ্ট হবে। কোথায় কত নাম্বারে, এগুলো নিয়ে কেন টেনশন নিচ্ছ? আমি তো বারবার করে বলেছি, এগুলো নিয়ে টেনশন নেওয়ার কোনো কারণ নাই। আচ্ছা, কি কি লিখছো ভাইয়া? বিকেল 5:18 কোনো ক্লাস? না, বিকেল 5:18 আমি গত ক্লাসের ভিডিওটা আপলোড দিয়েছি, সেটা বললাম। কোনো ক্লাস হয় নাই তো তোমাদের ক্লাস তো হচ্ছে 6:30 থেকে শুরু হয়েছে। আচ্ছা, তাহলে আসো ভাইয়ারা, আমরা টেন্সটা একটু বুঝে নিই। লেকচার শিটটা তোমাদের সামনে নিশ্চয়ই রয়েছে। লেকচার শিট থেকে তোমরা গুরুত্বপূর্ণ যে তথ্যগুলা, এগুলো একটু দাগায় নাও। সবাই একটু সামনে লেকচার শিটটা নিবা এবং লেকচার শিট থেকে ইম্পর্টেন্ট তথ্যগুলো একটু দাগায় নিবা, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, আমরা এখান থেকে মূলত প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে এই যে এগুলা, এখানে কিছু শব্দ দেওয়া আছে, অলওয়েজ, অফেন, হাউ অফেন, ভেরি অফেন, নেভার, অকেশনালি, ইউজুয়ালি, পাইছো? কিছু শব্দ দেখতে পাচ্ছ না? এরা সবাই হচ্ছে তোমার অ্যাডভার্বিয়ালস, তো তোমাদের কাজ হচ্ছে এদেরকে একটু মুখস্থ করে ফেলা। এই কয়েকটা শব্দ থাকলে তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। একটা প্রশ্ন দেখো ঢাকা ইউনিভার্সিটির, এখানে লেখা আছে যে তোমার হি ড্যাশ ড্রেস ফর্মালি, এই যে এই প্রশ্নটা, হি ড্যাশ ড্রেস ফর্মালি টু ওয়ার্ক,
বাট হি অলওয়েজ ড্যাশ। যেহেতু তুমি এখানের মধ্যে অলওয়েজ পেয়েছো, আমি আবারও বলছি, যেহেতু তুমি এখানের মধ্যে অলওয়েজ পেয়েছো, তার মানে অবশ্যই এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অপশন নাম্বার এ তে কি আছে? অপশন নাম্বার এ তে আছে হ্যাজ। হ্যাঁ, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের দিকে যায়। অপশন নাম্বার বি তে আছে ডাস, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অপশন নাম্বার সি তে আছে উড, এটা পাস্ট টেন্স। অপশন নাম্বার ডি তে আছে উড, এটাও পাস্ট টেন্স। তার মানে অপশন নাম্বার সি এবং ডি দুটাই বাদ, অপশন এ বা বি থেকে যে কোনো একটা। এর মধ্যে আমরা অপশন নাম্বার বি এর দিকে যদি তাকাই, এখানে সেন্টেন্সে বলা হচ্ছে এরকম যে হি ডাজ নট হ্যাভ টু ড্রেস ফর্মালি টু ওয়ার্ক, অর্থাৎ কাজ করার জন্য তার কোনো ফর্মাল ড্রেস পরার প্রয়োজন পড়ে না, বাট কিন্তু সে সবসময় ফর্মাল ড্রেস পরে, বাট হি অলওয়েজ ডাজ। তার মানে আগের অংশের ভার্বের সাথে মিল রেখে কিন্তু পরের অংশের ভার্বটা বলা হয়েছে, ডাজ মানে করে। ভার্বের সাথে ভার্বকে যখন ম্যাচ করা হয় তখন ডু ডিড ডাজ, ভার্বের রিপিটেশন অ্যাভয়েড করার জন্য ডু ডিড ডাজ এদেরকে কিন্তু সেকেন্ড ভার্ব হিসেবে নিয়ে আসা হয়, যেটা এখানে নিয়ে আসা হয়েছে, এই যে ডাজ। কিন্তু এই যে এটা যেটা, এটা তো তোমার সেন্টেন্সই মেলে না। যেমন এখানে বলা হচ্ছে হি হ্যাজ নট টু ড্রেস, এটা কি কোনো মিনিং হইলো? হি হ্যাজ নট টু ড্রেস, এখন কখনো শুনছো যে হ্যাজ এর পরে টু হইছে? মনে মনে তুমি এখানে নটটা বাদ দিয়ে দাও, এই যেখানে নট দেখতে পাচ্ছ এই নটটাকে মনে মনে বাদ দিয়ে দাও। তাহলে এখানে হ্যাজ টু ড্রেস, হি হ্যাজ টু ড্রেস ফর্মালি, এটা এটা হতে পারে। যেমন আমরা বলি না যে মানে ইউ হ্যাভ টু, হি হ্যাজ টু, তাই না? হি হ্যাড টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এটা তো হইতেই পারে, হইতে পারে না? অবশ্যই হইতে পারে। কিন্তু হ্যাজ নট টু মানে এই বিষয়টা দিলে পরে সেন্টেন্সের মিনিংটা মেলে না। যেমন এখানে বলা হচ্ছে হি হ্যাজ নট টু ড্রেস ফর্মালি টু ওয়ার্ক, যদি আমি এভাবে দিয়েও থাকি তাহলে কিন্তু পরের অংশে আমাকে বলতে হবে ডু ডিড ডাজ, মানে আগের অংশের ভার্বের সাথে পরের অংশের ভার্বের ম্যাচ করার জন্য আমাদেরকে ডু ডিড ডাজ নিয়ে আসতে হয়। কিন্তু এখানে তো অপশন নাম্বার এতে হ্যাজ নিয়ে আসছে, হ্যাজ তো তোমার ভার্বের রিপিটেশনের জন্য ব্যবহার করা হয় না। তার মানে প্রশ্নটা দেখে মনে হচ্ছে খুবই সহজ, কিন্তু প্রশ্নের মধ্যে কিন্তু বিশাল প্যাচ আছে ভাই, কাহিনী বুঝতে পারছো? তো যখন তোমরা আগের অংশের বক্তব্য পরের অংশে বলতে যাবা তখন অবশ্যই ডু ডিড ডাজ এই ভার্বটাকে ব্যবহার করবা, অন্য কোনো ভার্ব না কিন্তু। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, নেক্সট গুরুত্বপূর্ণ আরেকটা তথ্য তোমাদেরকে ডিরেক্ট মুখস্থ করতে হবে। দেখো, এটা মারাত্মক গুরুত্বপূর্ণ, মারাত্মক গুরুত্বপূর্ণ বলতে মারাত্মক গুরুত্বপূর্ণ। আমি তোমাদেরকে এক্সকিউজ মি, লিখে দেখাইতে হবে, না লিখে দেখাইলে হবে না। আমাকে একটু কারেকশন বলবা, ঠিক আছে? আচ্ছা, আমাকে একটু কারেকশন বলতে হবে। ধরো 1 নাম্বার সেন্টেন্স আমি লিখলাম why are you denying me। 2 নাম্বার I have been loving you since I met you। I have been loving you since I met you। আচ্ছা, I am liking my father। আচ্ছা, এখন তোমরা আমাকে একটু বলবা যে এখানের মধ্যে আসলে কোনটা কারেক্ট আর কোনটা ইনকারেক্ট, কোনটা কারেক্ট কোনটা ইনকারেক্ট, এটা আমাকে একটু বলতে হবে। Which one is correct and which one is incorrect? দুই তিন কারেক্ট, ও 2-3 ইনকারেক্ট। নাজমুল হাসান, গোলাম কিবরিয়া 1 নম্বরটা কারেক্ট। একজন লিখছে সবগুলোই কারেক্ট, ভেরি গুড। এটা কে বলছো? কে বলছো? জাইদ। আচ্ছা, তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর পার্টিসিপেশন। এখানে অনেকে অংশগ্রহণ করছো। সিরাজুল ইসলাম, সে লিখেছে সবগুলোই কারেক্ট। আচ্ছা সিরাজুল ইসলাম, তুমি কি তোমার লেকচার শিট পাইছো?
আচ্ছা, থ্যাংক ইউ। তার মানে তুমি পেয়েছো, গুড। আচ্ছা, তাহলে একটু খেয়াল করে দেখো, তোমরা বলতেছো এখানে সবগুলাই কারেক্ট। আচ্ছা বাচ্চারা, একটু খেয়াল করে দেখো যে এখানে যতগুলা বাক্য দেখতে পাচ্ছ সবগুলাই ভুল। এখানে সবগুলা বাক্যই হচ্ছে ভুল। কেন ভুল একটু খেয়াল করো। 1 নম্বর বাক্যের মধ্যে ভার্বটা হচ্ছে ডিনাই, 2 নম্বর বাক্যের মধ্যে লাভ, 3 নম্বর বাক্যের মধ্যে লাইক। তুমি যদি কাউকে ডিনাই করো, এটা কি চোখে দেখতে পারবা? তুমি কাউকে ভালোবাসো, এটা কি চোখে দেখা সম্ভব? কাউকে তুমি পছন্দ করো, এটা কি তোমার চোখে দেখা সম্ভব? তুমি টাচ করতে পারবা যে পছন্দকে টাচ করতেছো? এটা কি সম্ভব? সম্ভব না, তোমার ফিল করতে হবে। অর্থাৎ কেউ যদি তোমাকে ডিনাই করে, তাহলে তুমি এটা ফিল করতে পারো, রাইট? কেউ তোমাকে ভালোবাসতেছে, এটা তুমি ফিল করতে পারো। কেউ তোমাকে লাইক করতেছে, এটা তুমি ফিল করতে পারো। কিন্তু এটা কিন্তু তুমি মানে টাচ করার কোনো বিষয় না। কিন্তু তুমি ভাত খাচ্ছ, আই ইট রাইস, খাওয়া দাওয়া কিন্তু টাচ করা ছাড়া হবে না। তুমি ফিল করে কি আর ভাত খাবা? তুমি ভাত দেখতেছো, তুমি দেখে তুমি ফিল করে খাইয়ে ফেলতেছো, এটা তো সম্ভব না। তারপর আই প্লে ফুটবল, তুমি যে ফুটবল খেলবা, এটাও কিন্তু তোমাকে ফিল করেই খাইতে হবে। অর্থাৎ ফুটবল যে আমরা খেলি, অবশ্যই লাফায় লুৎফায় তো খেলতেছি, তাই না? তার মানে এটা কিন্তু অবশ্যই শারীরিক একটা অ্যাকশনের বিষয়। তো যেই ভার্বটা হচ্ছে তোমাকে ফিল করতে হয়, তাদেরকে আমরা বলি ভার্ব অফ পারসেপশন বা অনুভূতিবাচক ভার্ব। আর যেই ভার্ব গুলা ফিল না, সরাসরি অ্যাক্টিভিটিস এর মাধ্যমে করতে হয়, অ্যাকশনের মাধ্যমে করতে হয়, তাদেরকে আমরা বলি কমন ভার্ব বা অ্যাকশন ভার্ব। তো যারা ভার্ব অফ পারসেপশন বা অনুভূতিবাচক ভার্ব, যারা, ওদেরকে কখনো কন্টিনিউয়াস টেন্সে ইউজ করা যাবে না। বোঝা গেছে বিষয়টা? তার মানে এই যে ভার্ব গুলা দেখতে পাচ্ছ, এদেরকে কন্টিনিউয়াস টেন্সে ইউজ করা যাবে না। এই কথাটাই মূলত আমি বলতে চাচ্ছি তোমার এই যে এখান থেকে। দেখো এখানে যে ভার্ব গুলা দেখতে পাচ্ছ, মন দিয়ে খেয়াল করো, এখানে কিন্তু লেখাই আছে যে এরা কন্টিনিউয়াস টেন্সে কিন্তু হবে না। যেমন ধরো এখানে ভার্ব অফ ইমোশন দেয়া আছে, পারসেপশন, অ্যাপিয়ারিং, থিংকিং, পসেসিভ। তাহলে এখানে যে ভার্ব গুলা দেখতে পাচ্ছ, এদেরকে কন্টিনিউয়াস টেন্সে ইউজ করা যাবে না। তাহলে প্রশ্ন হচ্ছে, যদি আমি এদেরকে কন্টিনিউয়াস টেন্সে ইউজ না করি, তাহলে আমরা এদেরকে কোন টেন্সে ইউজ করব? মনে রাখবা, তুমি যদি দেখো যে এরা তোমার কন্টিনিউয়াস টেন্সে আছে, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, তাহলে তুমি এদেরকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে নিয়ে যাবা। আর যদি দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে নিয়ে যাবা। তাহলে এখন একটু কারেকশন করে বলো দেখি যে কোনটার অ্যান্সারটা কি হবে। কারেকশন করে বলো। হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, কে? ধুস, কোথায় বুঝি না। আচ্ছা, তাহলে দেখো আমরা যদি একটু কারেকশন করি, হোয়াই আর ইউ ডিনাই মি। ওফো, গিয়াসউদ্দিনের কাছ থেকে তো এটা আশা করি নাই। গিয়াসউদ্দিন প্রথম পরীক্ষায় প্রথম হয়েছিল, ফার্স্ট হয়েছিল, তোমার কাছ থেকে এটা তো আশা করি নাই। তুমি উত্তর দিছো কি, হোয়াই আর ইউ ডিনাই মি। আচ্ছা তুমি বলো যে আমি যদি এখানের মধ্যে লিখি যে হোয়াই, কি বলছো তুমি, হোয়াই। আচ্ছা তোমারটা আমি কপি পেস্ট করি। আচ্ছা, গিয়াসউদ্দিন উত্তর দিছো হচ্ছে এইটা। ওমা, তুমি উত্তর দিয়েছো কোনটা? ধুস। আচ্ছা যাই হোক, ওর উত্তরটা এই যে আমি একটু কপি করে আমি এখানের মধ্যে একটু পেস্ট করতেছি। এটা কপি পেস্ট হচ্ছে না। হোয়াই আর ইউ ডিনাই মি, ও বলেছে এটা যে হোয়াই আর ইউ, হোয়াই আর ইউ ডিনাই মি। আচ্ছা, আচ্ছা এটা কি হয় বলো আমাকে, হোয়াই আর ইউ ডিনাই মি, এটা কি হয়? ইমরান হোসেন, তুমি বলেছো হোয়াই ডাজ ইউ ডিনাই মি, এটা বলছি ইমরান, এটা বলেছি ইমরান। আচ্ছা, আহ দেখি আর বাকিরা কি লিখছো। আচ্ছা বাকিদেরটা হয়েছে, থ্যাংক ইউ ভেরি মাচ। নাজমুল হাসান আল হাদি, তোমাদেরটা হয়েছে। ওরা লিখেছে হোয়াই ডু ইউ ডিনাই মি। তাহলে এখন তোমরা একটু খেয়াল করে দেখো যে আমরা এই সেন্টেন্সটা মূলত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কোন ফর্মে আছে? ইন্টারোগেটিভ ফর্মে আছে। তাহলে আমরা এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে না, এটা আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে নিয়ে যাব, কিন্তু আমরা এটাকে ইন্টারোগেটিভ ফর্মে রাখবো। তো ইন্টারোগেটিভ ফর্মে রাখতে গেলে আমরা এভাবে লিখতে হবে যে হোয়াই, সরি এভাবে লিখা যাবে না, এভাবেও লিখা যাবে না, এইভাবে বলতে হবে যে হোয়াই ডু ইউ ডিনাই মি। এখন প্রশ্ন হচ্ছে যে আমি এখানের মধ্যে ডু কেন বলছি? কারণ এখানে সেকেন্ড পারসন আছে তাই। আমি যদি এখানে ইউ না বলে হি বলতাম, ঠিক আছে, তাহলে আমি হয়তো এখানে ডাজ বলতাম। বোঝা গেছে বিষয়টা? তার মানে সাবজেক্ট ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, সেটার উপর নির্ভর করেই কিন্তু ডু বা ডাজ এখানে বসাইতে হবে। ক্লিয়ার বিষয়টা?
আচ্ছা, এখন যদি আমরা 2 নম্বরটাকে কারেকশন করি যে আই হ্যাভ বিন লাভিং ইউ, এই যে এটাকে যদি আমরা একটু কারেকশন করি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে নিয়ে যাব। আমরা বলবো এভাবে যে আই হ্যাভ লাভড ইউ সিন্স আই মেট ইউ। শেষ, এক কথায় শেষ। আই হ্যাভ লাভড ইউ সিন্স আই মেট ইউ, হয়ে গেল। আচ্ছা, আই এম লাইকিং মাই ফাদার, এটা কিন্তু তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, তাহলে আমরা এটাকে সিম্পলি বলবো এভাবে যে আই লাইক মাই ফাদার, হয়ে গেল। তাহলে আশা করি আমরা এতটুকু পর্যন্ত কনসেপ্টটা বুঝতে পেরেছি, তাই না? আচ্ছা, এটা আমাদের চলে গেল। আচ্ছা, এখন এটা লাগবে না। আচ্ছা, এখন একটা 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 সেন্টেন্স, একটা প্রশ্ন, এই যে এই প্রশ্নটা, ঠিক আছে, এটা একটু সবাই একটু রিডিং পড়ো, দেখি কি লেখা আছে। আই প্রেফার ড্যাশ হোয়াট আই লাইক ইভেন দো ইট ড্যাশ নট হ্যাভিং মাচ মানি। কোনো ব্যাখ্যা ছাড়াই কিন্তু এটার উত্তর এটাই হয়েছে, মানে কোনো ব্যাখ্যা নেই কিন্তু। মানে কিছু কিছু প্রশ্ন তোমরা দেখবা যে নিপাতনে সিদ্ধ, বুঝতে পারছো? কিছু দেখবা যে নিপাতনে সিদ্ধ। আচ্ছা ভাই, আমি এখানে উত্তর বলতে বলি নাই, উত্তরটা কিন্তু পাশে দেয়াই আছে, ঠিক আছে? সো আমরা উত্তরের দিকে না তাকাই, উত্তর না তাকাই আমরা একটু কনসেপ্টটা বোঝার ট্রাই করি যে এখানে অ্যান্সারটা কোনটা এবং কেন। এখানে নরমালি আমরা প্রেফারের পরে কাকে বসাই? কমন সেন্সে বলো দেখি, প্রেফারের পরে কে বসে? আইএনজি বসে নাকি টু বসে? কমেন্ট বক্সে জানাও। টু বসে। যেমন আমরা বলি না যে আই প্রেফার রিডিং টু রাইটিং, আই প্রেফার পেপসি টু কোকা কোলা, আই প্রেফার ইউসিসি টু কনফিডেন্স, ঠিক আছে? তার মানে প্রেফার থাকলে কিন্তু টু হয়, তাই না? কিন্তু এই সেন্টেন্সে প্রেফার আছে কিন্তু এখানে টু হবে না, কারণ এটা কোনো কম্পারেটিভ বাক্য না, এখানে কোনো কম্পেয়ার করা বোঝাচ্ছে না। প্রেফার দিয়ে যখন তুমি তুলনা করবা, প্রেফার দিয়ে যখন তুমি কম্পেয়ার করবা, তখন তুমি টু নিয়ে আসবা। যেমন আমি পেপসি চাইতে কোকাকোলা পছন্দ করি, তখন তুমি বলবা যে আই প্রেফার কোকাকোলা টু পেপসি। তার মানে তুলনা বুঝাইলে টু নিয়ে আসবা। কিন্তু তুলনা যদি না বুঝায়, তখন সেই ক্ষেত্রে মিনিং অনুযায়ী, যেমন এখানে বলা হচ্ছে আমার যেটা করতে ভাল লাগে আমি সেটাই করি, যদিও ওই কাজ দ্বারা আমি কোনো টাকা পয়সা পাই না। তো এই কারণে বলা হচ্ছে অ্যান্সারটা হবে এরকম যে আই প্রেফার ডুইং, এ দেখো অপশন নাম্বার বি, আই প্রেফার ডুইং হোয়াট আই লাইক, মানে যেটা আমি লাইক করি আমি সেটাই করি। আই প্রেফার ডুইং হোয়াট আই লাইক ইভেন দো, যদিও এটার মাধ্যমে কোনো টাকা পয়সা আসে না, ইট মিনস, আসে না, ইট মিনস নট হ্যাভিং মাচ মানি, যদিও এটার মাধ্যমে তেমন কোনো টাকা পয়সা আসে না। তার মানে এই প্রশ্নটা কিন্তু নিপাতনে সিদ্ধ, তুমি কোনো টেন্সের স্ট্রাকচার বা গ্রামারের স্ট্রাকচার দিয়ে এটা মিলাতে পারবে না। শুধু এতটুকু তুমি মানে একটু ধারণা নিতে পারো যে এখানে প্রেফারের পরে টু বাধ্যতামূলক না, কারণ এই সেন্টেন্সে কোনো কম্পেয়ার করা বোঝাচ্ছে না, এটা সাধারণ একটা স্টেটমেন্ট। আশা করা যায় যে আমরা এটা বুঝতে পেরেছি। ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নগুলো এমন প্যাটার্নই হয়, যত বেশি প্রশ্ন নিয়ে কাজ করবা দেখবা যে তত বেশি তুমি এগুলোকে ডিসকভার করবা। আচ্ছা নেক্সট, এবার এই যে এই পয়েন্টটা লেকচার শিট থেকে একটু তোমাকে দেখতে হবে। দেখো এখানের মধ্যে কিছু শব্দ দেওয়া আছে যে নাও, রাইট নাও, টুডে, দিস ইয়ার ইত্যাদি যদি থাকে তাহলে কি হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, বোঝা গেছে? আচ্ছা, এই ক্ষেত্রে আমি তোমাদেরকে একটা বিষয় একটু ক্লিয়ার করে দেই। যেমন ধরো এভাবে যদি আমি তোমাকে একটা সেন্টেন্স লিখে দেই, লাইক তোমরা জানো যে নাও, রাইট নাও, এট দিস মোমেন্ট, এট দিস ভেরি মোমেন্ট ইত্যাদি থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তাই না? আচ্ছা বলো দেখি, আই হ্যাভ ইটেন রাইস জাস্ট নাও, ইজ ইট কারেক্ট অর ইনকারেক্ট? কমেন্ট বক্সে আমাকে একটু জানাইতে হবে এটা কি কারেক্ট নাকি ইনকারেক্ট। কারেক্ট, ইনকারেক্ট? 100% ইনকারেক্ট। আচ্ছা 100% ইনকারেক্ট কেন বলো তো? আচ্ছা একজন বলতেছো 100% ইনকারেক্ট, আরেকজন বলে 100% কারেক্ট, নিজেরা মারামারি শুরু করছে বিএনপি আওয়ামী লীগ। আচ্ছা একটু খেয়াল করো, আমরা নরমালি জানি যে নাও থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, কিন্তু এখানে কিন্তু নাও নাই, এখানে আছে জাস্ট নাও। এটাই হচ্ছে কনফিউজিং জোন, এটা মাথায় রাখবা।
যদি নাও এর সাথে জাস্ট থাকে, জাস্ট নাও থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, তার মানে এটা ঠিকই আছে, কোনো সমস্যা নেই। কিন্তু ধরো এখানের মধ্যে তোমার জাস্ট কথাটা নাই, এটা নাই, শুধু নাও আছে, তখন এটা তোমাকে হ্যাভ ইটেন না বলে আই এম ইটিং বলতে হবে। বিষয়টা বুঝতে পারছো? হ্যাভ ইটেন না বলে আই এম ইটিং বলতে হবে। আচ্ছা, এই হচ্ছে বিষয়। তাহলে আশা করা যায় যে আমরা এই কনসেপ্টটা বুঝতে পেরেছি। আচ্ছা, নেক্সট একটা টেকনিক্যাল প্রশ্ন, যেটা পরীক্ষার জন্য ভয়াবহ গুরুত্বপূর্ণ। টেকনিক্যাল কোয়েশ্চেন, তোমরা এই কোয়েশ্চেনটা একটু রিডিং করো দেখি কি লেখা আছে, যে ডু নট মেক এ নয়েজ হোয়াইল ইউর ফাদার ড্যাশ। হোয়াইলের একটা স্পেশাল ব্যবহার হচ্ছে এটা, যে মনে রাখবা যে ধরো একটা কাজ চলতেছে, ওই সময়ে যাতে আরেকটা কাজ না ঘটে, একটা কাজ চলাকালীন সময়ে যাতে আরেকটা কাজ না ঘটে। তো এই সিচুয়েশনে আমরা মূলত এই যে হোয়াইলটাকে আমরা ইউজ করি। বুঝতে পারছো বিষয়টা? তাহলে আমরা বলতে পারি এভাবে যে ডু নট মেক এ নয়েজ, মানে কোনো নয়েজ করো না যখন তোমার বাবা ঘুমায়, হোয়াইল ইউর ফাদার ইজ স্লিপিং। তাহলে এখানের মধ্যে খেয়াল করবা যে একটা কাজ চলমান আছে, চলমান কাজ কোনটা, যে বাবা ঘুমাচ্ছে, এই যে ইজ স্লিপিং। বোঝা গেছে বিষয়টা? আর আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে তোমার ডু নট মেক এ নয়েজ, ওই সময় তুমি এই কাজটা করবা না। তার মানে একটা কাজ চলাকালীন সময়ে আরেকটা কাজ না করা, সেক্ষেত্রে আমরা হোয়াইল একটা কন্টিনিউয়াস আর একটা ইনডিফিনিট এই ফর্মে আমরা ব্যবহার করতে পারি, এবং এখানে তাই করা হয়েছে। মজার বিষয় হচ্ছে এটা বিসিএস এর দুইটা বিসিএস এর মধ্যে আসছে একই প্রশ্ন, 24তম বিসিএস ও আসছে, 26তম বিসিএস ও আসছে। আর এটা ঢাকা মানে ইউনিভার্সিটির মধ্যে এটা একটা কমন কোয়েশ্চেন, রিপিট করে একদম অ্যাজ ইট ইজ, এই বাক্যটাই হুবহু কপি পেস্ট করা হয়। বুঝতে পারছো? হুবহু কপি পেস্ট। আচ্ছা, এই গেল বিষয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, এখন আমাদেরকে এই অংশটা একটু পড়ে নিতে হবে লেকচার শিট থেকে। দেখো এই যে বক্সটা, দেখো এখানের মধ্যে কি লেখা আছে, এই যে জাস্ট, এই যে দেখো জাস্ট নাও, ঠিক আছে। বাকিগুলো দেখো ইয়েট, সো ফার, অলরেডি, কেমন, এগুলো যদি থাকে তাহলে অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার এই যে অলরেডি ভার্সেস ইয়েট, অলরেডি ভার্সেস ইয়েট, এটা একটু গুরুত্বপূর্ণ। তবে তার আগে আমরা একটা প্রশ্ন দেখি, এটা ঢাকা ইউনিভার্সিটির ডি ইউনিটের কোশ্চেন ছিল। এখানে বলা হচ্ছে যে হি হ্যাজ জাস্ট, যেহেতু জাস্ট আছে তাহলে অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো হ্যাজ এর পরে এখানে তাহলে কি হবে, ভি3 হবে। ভি3 অপশন নাম্বার এতে আছে, হি হ্যাজ জাস্ট গান আউট, হয়ে গেল। এগুলো তো সহজ, আমরা পারবো আশা করি। আচ্ছা, তারপর এই যে এটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা ব্যবহার, সেটা হচ্ছে এরকম, ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম, থার্ড টাইম। অর্থাৎ যদি তোমার এরকম কোনো কিছুর উল্লেখ থাকে, ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম, থার্ড টাইম, এরকম কোনো কিছুর উল্লেখ থাকলে অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আমরা অনেক সময় বলি না যে এটা এই নিয়ে দ্বিতীয়বারের মতো আমি আমার পাসপোর্ট হারিয়েছি, অথবা দ্বিতীয়বারের মতো আমি পরীক্ষার মধ্যে ফেল করেছি বা পাশ করেছি। তো প্রথমবার, দ্বিতীয়বার, ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম, থার্ড টাইম, এরকম যদি বোঝায় তাহলে অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। যেমন এখানের মধ্যে বলা হচ্ছে কি, যে আই ড্যাশ দিস মুভি 5 টাইমস, খেয়াল করছো 5 টাইমস, তাহলে অবশ্যই এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যাবে, অপশন নাম্বার 4 এর মধ্যে আছে, খেয়াল করছো? আচ্ছা, একই কথা, এই যে ইট ইজ দ্য ফার্স্ট টাইম, ইট ইজ দ্য সেকেন্ড টাইম, যেভাবেই থাকুক না কেন, মানে ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম, থার্ড টাইম, এরকম যদি থাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আচ্ছা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যবহার ছিল আর কি, মনে রাখতে হবে। আচ্ছা, ফর এবং সিন্স এর মধ্যে একটা সতর্কতা আছে। আমরা জানি যে বিষয়টা যদি এরকম হয় যে একদম স্পেসিফিক তোমার একটা স্টার্টিং অফ টাইমের কথা বলা হচ্ছে, মানে সময়ের সূচনা, সেই ক্ষেত্রে আমরা সিন্স বলবো। আর যদি সময়ের একটা ব্যাপ্তি বোঝায়, মানে একটা ডিউরেশন বোঝায়, তাহলে আমরা ফর বলবো। যেমন ধরো আমি যদি এভাবে বলি যে আমি 1975 সাল থেকে আমি ঢাকায় বাস করি, 1975 সাল, তার মানে এটা কিন্তু একটা স্পেসিফিক টাইম, ইন্ট্রোডাকশন অফ এ টাইম, স্টার্টিং অফ এ টাইম। তো স্টার্টিং অফ এ টাইম যদি বোঝায় তাহলে অবশ্যই তোমার হচ্ছে সিন্স ইউজ করতে হবে। তার মানে আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা সিন্স 1975। কিন্তু আমি যদি বলি যে আমি 10 বছর যাবত ঢাকায় বাস করি, 10 বছর কিন্তু তোমার একটা ব্যাপ্তি বোঝাচ্ছে, মানে সময়ের একটা ডিউরেশন বোঝাচ্ছে। এটা কিন্তু স্পেসিফিক কোনো সময় বোঝাচ্ছে না, মানে স্টার্টিং টাইম বোঝাচ্ছে না। স্টার্টিং টাইম যদি বোঝায় তাহলে আমরা বলবো সিন্স, আর যদি ডিউরেশন বোঝায় আমরা বলবো ফর। তো এই ক্ষেত্রে আমাদেরকে বলতে হবে যে আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা ফর 10 ইয়ার্স। বুঝছো বিষয়টা? ফর 10 ইয়ার্স। আচ্ছা, এখন আমি তোমাদেরকে একটা ধাঁধা দিচ্ছি, সলভ করো দেখি যে কি হতে পারে।
I have been there dash the last Friday. আচ্ছা, আমাকে একটু বলতে হবে যে এখানে ফর হবে নাকি সিন্স হবে, আমাকে একটু জানাও। হ্যালো, হ্যাঁ, কে কে ও আচ্ছা, তাসিন, হ্যাঁ বলো। আচ্ছা, দেখা যাক আপনারা কি কমেন্ট করতেছেন। সিন্স মানে তোমরা যে কি পরিমাণ মানে কি বলবো মুখস্থ বিদ্যায় বিশ্বাস করো, সেটা প্রমাণ হচ্ছে এইটা যে তোমরা এখানে সিন্স বলেছো। 95, তোমরা নিজেরা কমেন্ট করতেছো, তোমরা জানো তোমরা কি লিখতেছো, ঠিক আছে, যে 95% এখানে কমেন্ট করছে কিন্তু সিন্স। 95% স্টুডেন্ট এখানে কমেন্ট করেছো সিন্স। আচ্ছা, মনে রাখবা এখানে উত্তরটা হচ্ছে ফর। এখন প্রশ্ন হচ্ছে কেন ফর হবে। মনে রাখবা দি লাস্ট এটা যদি থাকে তাহলে আমরা বলবো ফর, আর শুধু লাস্ট যদি থাকে তাহলে আমরা বলবো সিন্স। এটা স্পেসিফিক ব্যাপার, মানে এটা একটা ভেরি স্পেশাল ইউজেস। সিন্স এবং ফর এর ভেরি স্পেশাল ইউজেস। যেমন এই প্রশ্নটা দুই ভাবে পরীক্ষার মধ্যে থাকে, যে প্রশ্নটা আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি এই প্রশ্নটা ভর্তি পরীক্ষায় দুই ভাবে থাকে, ঠিক আছে। একজন লিখছে জীবনটা তেজপাতা হয়ে গেল। যাক, তেজপাতা তো মাত্র বানানো শুরু করছি, ঠিক আছে, মানে 10টা লেকচারে পরে বলবো যে জীবন পুরাই তেজপাতা, স্বামী বিদেশ। আচ্ছা, এবার একটু দেখো যে লেখা আছে আই হ্যাভ বিন দেয়ার ড্যাশ দ্য লাস্ট ফ্রাইডে। আরেকভাবে প্রশ্নটা থাকে এরকম যে আই হ্যাভ বিন দেয়ার ড্যাশ ফ্রাইডে লাস্ট। তোমরা ম্যাক্সিমাম কিন্তু এটা দেখছিলা, তাই না? দেখছো, তোমরা কিন্তু দেখছিলে এটা, এই যে এটা এই প্রশ্নটা দেখছো, এটা দেখেই কিন্তু তোমাদের মাথায় ঢুকে গেছে যে ফ্রাইডে লাস্ট, আরে এটা তো কমন পড়ছে। এই প্রশ্ন দেখে কিন্তু অনেকে বলবে ইয়াল্লা কমন পড়ছে। কিন্তু আলটিমেটলি কমন পড়ছে কি পড়ে না, এটার জন্য একটু ধৈর্য ধরবা, মানে ইন্দাল্লাহ মা সাবিরিন, আল্লাহ তাআলা ধৈর্যশীলকে পছন্দ করেন, তাই না? আচ্ছা, ভূমিকা। আচ্ছা ভূমিকা, আমি তোমাকে একটু কথা আছে তোমার সাথে, তোমাকে আনমিউট দিয়েছি, শুনতে পাচ্ছ? জি ভাইয়া। আচ্ছা, এই তুই কি ওইদিন সত্যি সত্যি গেছিলি কামাল স্যারের কাছে? জি ভাইয়া গেছিলাম। ভাই রে ভাই, তুই তো ফাটাই দিছিস পুরো একদম। কেন ভাইয়া? হ্যাঁ, মানে ওইটা তো পুরো একদম দেখি আজকে যে সলভ হয়েছে, ক্লাস করছো? না ভাইয়া। তোমা আজকে ক্লাস হয়েছে না? উত্তরের সাথে ক্লাস হয়েছে তো? কই, আমি তো কোনো নোটিশ পাইনি, আমি ক্লাস করি নাই আজকে। হাই 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 হাই, এটা কিছু হইলো? না, এটা আমি কিছু, আজকে কোনো নোটিশ দেখিনি। আজকে আমাদের পূজা ছিল তো, এই কারণে আমি বাসায় ছিলাম না। সেইটা বলো। গুগল ক্লাসরুমের মধ্যে ইয়াটা দেখো, ওই যে নোটিশটা চেক খেয়াল করে করি দেখো, নাই এই ঠিক কারণে। আছে। মানে যাই হোক, আচ্ছা থ্যাংক ইউ, মানে তোমার তোমার বিষয়টা এটা খুবই কনসিডারেশনে ছিল, পরে একদম ইমিডিয়েট অ্যাকশন হয়ে গেছে। আচ্ছা যাই হোক, কিন্তু বেচারি নিজেই ক্লাসটা পাইনি, এটাই আমার কাছে একটু দুঃখজনক লাগলো। কিন্তু আচ্ছা, ভাইয়া তো যাই হোক, এখন থেকে নিয়মিতভাবে সলভ পাবা, ঠিক আছে, নিয়মিতভাবে সলভ পাবা, কোনো সমস্যা নাই। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখো যে আই হ্যাভ বিন দেয়ার ড্যাশ ফ্রাইডে লাস্ট। তাহলে আমি আবারও বলে দিচ্ছি যে ফ্রাইডে লাস্ট যদি এভাবে থাকে তাহলে হচ্ছে আমাদেরকে বলতে হবে সিন্স, আর যদি তোমার দি লাস্ট এভাবে থাকে আমাদেরকে বলতে হবে ফর। এই তো হয়ে গেল, দ্যাটস ইট। আচ্ছা, আহ এই হচ্ছে বিষয়, এই হচ্ছে বিষয়। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি আবার আমাদের লেকচার শিটে। এই যে দেখো পাওয়া গেছে একটা প্রশ্ন, ঠিক আছে, এই দেখো এই প্রশ্নটা একটু রিডিং করো। এটা 26তম বিসিএস এর মধ্যে আসছে। আসলে এটা এই যে চাকরির রেফারেন্স দেখে লাভ নাই, কিন্তু এটা ভর্তি পরীক্ষার একটা কমন প্রশ্ন। হি হ্যাজ বিন ইল ড্যাশ ফ্রাইডে লাস্ট। তুমি দেখো এখানে কিন্তু শুধু লাস্ট আছে, শুধু লাস্ট থাকলে আমরা বলবো হচ্ছে সিন্স, এই যে সিন্স। আর যদি এখানে তোমার দি লাস্ট ফ্রাইডে থাকতো, ঠিক আছে, তাহলে আমরা বলতাম ফর। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, 2 নম্বরে দেখো শুধু লাস্ট আছে, শুধু লাস্ট, তাহলে আমাদেরকে কি বলতে হবে সিন্স, কিন্তু দি লাস্ট থাকলে আমরা বলবো ফর। এই তো হয়ে গেল।
আচ্ছা, অপশনে নাই কিন্তু দিয়ে দিবে তো, পরীক্ষার মধ্যে থাকবে, ডোন্ট ওয়ারি। আচ্ছা, পাস্ট ইনডিফিনিট টেন্সের এই ব্যাপারগুলো, এগুলো সহজ, এগুলা এটা দেখতেও পারো নাও দেখতে পারো, ইটস আপ টু ইউ। এটা এখান থেকে না দেখলেও চলবে। হ্যাঁ, পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা একটু গুরুত্বপূর্ণ, কারণ পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হোয়েন এবং হোয়াইল এই ব্যাপারটা কিন্তু আবার রিপিট করছে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হোয়েন এবং হোয়াইল এটা কিন্তু একটু রিপিট করছে। আচ্ছা, একটা বিষয়, শুভ কি প্রশ্ন করছো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ছাড়া কি এগুলো ব্যবহার হয় না কিনা? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কেন হবে না? প্রেজেন্ট পারফেক্ট টেন্সও হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও হবে, দুই ধরনের টেন্সেই তোমার সিন্স এবং ফর বসে। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, তো একটু খেয়াল করো, এই রুলটা হচ্ছে একটু গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এখানে হোয়েন এবং হোয়াইলের আরেকটা ব্যবহার আমরা দেখতে পাচ্ছি। মনে রাখবা, পাস্ট টেন্সে যদি হোয়েন বা হোয়াইল থাকে, তাহলে তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে একটা কাজ চলতেছে, এই চলমান কাজের মাঝখানে যদি আরেকটা কাজ ব্যাঘাত ঘটায়, বোঝা গেছে বিষয়টা, সেই ক্ষেত্রে আমরা বলবো হচ্ছে হোয়েন। একটা কাজ চলতেছে, এর মাঝখানে আরেকটা কাজ ব্যাঘাত ঘটিয়েছে। যেমন ধরো আমি ক্লাস নিচ্ছিলাম, যখন আমি ক্লাস নিচ্ছিলাম তখন আমার টেলিফোনটা বেজে উঠছে, তার মানে ক্লাস চলাকালীন সময়ে আমার টেলিফোনটা বেজে উঠেছিল। একটা কাজ চলতেছে, এর মাঝখানে আরেকটা ঘটনা ব্যাঘাত ঘটিয়েছে। যদি এরকম হয় তাহলে আমাদেরকে বলতে হবে হোয়েন। When I was taking class, my phone rang. বিষয়টা বুঝতে পেরেছো? আচ্ছা, আর যদি দুটো ঘটনা একই সময়ে পাশাপাশি চলে, তখন আমাদেরকে বলতে হবে হোয়াইল, এবং দুটোই কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। যেমন ধরো আমরা এটা এভাবে বলতে পারি যে আমি যখন ক্লাস নিচ্ছিলাম, মানে আমি যখন স্টুডেন্টকে পড়াচ্ছিলাম, ধরো আমি যখন ক্লাস নিচ্ছিলাম তখন স্টুডেন্টরা ঘুমাচ্ছিল, মানে আমি ক্লাসও নিচ্ছি আবার স্টুডেন্টরা ঘুমাচ্ছে। খেয়াল করে দেখো, আমি ক্লাসও নিচ্ছি আবার স্টুডেন্টরা ঘুমাচ্ছে, তার মানে দেখো দুটো ঘটনা কিন্তু একই সাথে পাশাপাশি ঘটতেছে। তার মানে আমি এটা এভাবে বলতে পারি যে while I was taking the class, the students were sleeping. While I was taking the class, the students were sleeping. তার মানে আমি যখন ক্লাস নিচ্ছিলাম, স্টুডেন্টরা তখন ঘুমাচ্ছিল। দুটো ঘটনা যদি একই সময়ে পাশাপাশি ঘটে, তখন সেই ক্ষেত্রে আমরা while বলবো, এবং দুটাই পাস্ট কন্টিনিউয়াস টেন্সে বলবো। তাহলে আমার সাথে মুখে মুখে একটু সামারি করে ফেলো যে কখন হোয়েন হয় আর কখন হোয়াইল হয়। দুটো ঘটনার মধ্যে একটা ঘটনা চলমান, আরেকটা ঘটনা ব্যাঘাত ঘটায়, সেই ক্ষেত্রে আমরা বলবো হোয়েন। এর মধ্যে একটা হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, আরেকটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে। আর দুটো ঘটনা যদি একই সময়ে পাশাপাশি চলে, তখন দুটোই হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, আর যুক্ত করতে হবে হোয়াইল দ্বারা। তাহলে হোয়াইল এবং হোয়েন এর বিষয়টা আশা করি বুঝতে পেরেছো। সো আমরা এখান থেকে এই যে দেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখো লেখা আছে নীলা ড্যাশ হার হ্যান্ড হোয়েন শি ওয়াজ কুকিং ডিনার। দেখো এখানের মধ্যে কিন্তু হোয়েন আছে, খেয়াল করছো? এই যে হোয়েন, হোয়েন এর পরে দেখো কোন টেন্স আছে, এই যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স আছে, খেয়াল করছো? আমরা জানি যে হোয়েন দ্বারা একটা অংশ যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তাহলে অপর অংশটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে অবশ্যই শূন্য স্থানে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স বেছে নিব, যেটা অপশন নাম্বার ডি তে আছে। দ্যাটস দ্য কারেক্ট অ্যান্সার। বুঝা গেছে বিষয়টা? আচ্ছা, এবার আচ্ছা, প্রোভা ইউজ সি প্লাস নোটস গুগল ক্লাসরুমে। ঘুমে ব্যাঘাত ঘুরছে না? আচ্ছা আচ্ছা, এবার আমরা চলে আসি আরেকটা প্রবলেম। দেখো এই যে এই কোয়েশ্চেনটা একটু রিডিং করো, দেখো কি লেখা আছে। এই যে এই প্রশ্নটা দেখো, সাইমা ওয়াজ রিডিং এ বুক ড্যাশ ওয়েটিং ফর দ্য বাস। এই যে এটা, ঠিক আছে? দেখো এখানে কিন্তু মূলত বলতে হবে এভাবে যে সাইমা ওয়াজ রিডিং আ বুক হোয়েন শি ওয়াজ ওয়েটিং ফর দ্য বাস। হোয়েন শি ওয়াজ ওয়েটিং ফর দ্য বাস, এই বাক্যটাকে সংক্ষেপে বলা হচ্ছে হোয়াইল ওয়েটিং ফর দ্য বাস, মানে এটাকে রিডিউস করা হয়েছে, রিডিউস ক্লজ আর কি। বুঝতে পারছো? তারপরে বোঝাই যাচ্ছে যে দুটো একই সময় ঘটতেছিল, অর্থাৎ সে যখন বাসের জন্য অপেক্ষা করতেছিল তখন সে কি করতেছিল, তখন সে বই পড়তেছিল। মানে দুটো ঘটনা একই সাথে ঘটতেছে, সে বাসের জন্য অপেক্ষাও করতেছে আবার সে বইও পড়তেছে। তো এই ক্ষেত্রে অবশ্যই ডেফিনেটলি আমরা অপশন নাম্বার সি নিব আর কি। বুঝা গেছে বিষয়টা? আচ্ছা, এই হচ্ছে বিষয়, এই হচ্ছে বিষয়। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি, না এগুলো লাগবে না। পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের মধ্যে পাস্ট পারফেক্ট টেন্সটা অবশ্যই গুরুত্বপূর্ণ, আর এখান থেকে একটু বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার এই যে বিফোর এবং আফটার। মনে রাখবা
পাস্ট পারফেক্ট টেন্স কিন্তু বাক্যে একা ইউজ করা যায় না। আমি আবারও বলছি, পাস্ট পারফেক্ট টেন্স বাক্যে একা ইউজ করা যায় না পাস্ট ইনডিফিনিট টেন্স ছাড়া। অতীতে ধরো অনেকগুলা ঘটনা ঘটেছে, যার মধ্যে সবার আগে যেটা ঘটবে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। অতীতে যদি অনেকগুলা ঘটনা ঘটে, এর মধ্যে সবার আগে যেটা ঘটবে সেটা পাস্ট পারফেক্ট টেন্স, আর বাকিগুলো হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। যেমন ধরো আমি যদি বলি যে এই যে তানজিম ক্লাসে আসার সময় রিকশাওয়ালার সাথে মারামারি করে হাজতে 2 ঘন্টা কাটিয়ে অবশেষে মানে ক্লাসে এসে পৌঁছাইলো। অর্থাৎ সে ক্লাসে আসার পূর্বে রিকশাওয়ালার সাথে মারামারি করে হাজতে 2 ঘন্টা কাটিয়ে 200 টাকা জরিমানা দিয়ে অবশেষে মানে আবার ক্লাসে এসে পৌঁছিয়েছে। তাহলে দেখো এখানের মধ্যে কিন্তু অনেকগুলো ঘটনা ঘটে গেছে, যে সে বাসা থেকে সে রিকশাওয়ালাকে মারছে, ঠিক আছে, এরপর হাজতে গেছে, হাজতে জরিমানা দিছে, অবশেষে সে আবার বাসায় আসছে। তো সবার আগে ঘটছে কোনটা, যে সে রিকশাওয়ালাকে মারছে, ওটা পাস্ট পারফেক্ট টেন্স হবে। আর বাকি সকল ঘটনা পাস্ট ইনডিফিনিট টেন্সে যাবে। ধরো আমি যদি এভাবে বলি যে আমার ক্লাসটা শুরু হওয়ার পূর্বে আমি সেলিমের সাথে দেখা করেছিলাম। ক্লাসটা শুরু হওয়ার পূর্বে আমি সেলিমের সাথে দেখা করেছিলাম। তাহলে একটু খেয়াল করে দেখো যে এখানে দুটো ঘটনা, একটা হচ্ছে ক্লাসটা শুরু হয়েছে, আর একটা হচ্ছে আমি সেলিমের সাথে দেখা করেছি। এর মধ্যে আগে ঘটছে কোনটা? আগে ঘটছে হচ্ছে আমি সেলিমের সাথে দেখা করেছি, এটা আগে ঘটছে। তো যেটা আগে ঘটবে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, আর বাকি যেগুলো হবে সেগুলো হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তার মানে আই হ্যাড মেট সেলিম বিফোর দ্য ক্লাস স্টার্টেড। I have met Selim before the class started. আচ্ছা, এই আর কি। তো পাস্ট পারফেক্ট টেন্সের বিষয়টা এখান থেকে তোমার সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন পাস্ট পারফেক্ট টেন্স থেকে সাধারণত আসে আর কি। তো এই দেখো এখানের মধ্যে প্রশ্নগুলো দেখলেই পারবা। আমরা ঢাকা ইউনিভার্সিটির একটা প্রশ্নই সলভ করি। এই যে 1 নম্বর কোশ্চেনটা, বলো দেখি 1 নম্বর প্রশ্নের অ্যানসারটা কি হতে পারে? কোশ্চেন নম্বর 1, অ্যানসার কি হবে? মাই ফ্রেন্ড ড্যাশ বিফোর আই কেম। আমরা তো জানি যে বিফোর এর পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স হয়। এই যে বিফোর আছে, বিফোর এর পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স হবে। আমরা দেখতে পাচ্ছি অপশন নাম্বার সি তে পাস্ট পারফেক্ট টেন্স আছে, যে মাই ফ্রেন্ড হ্যাড লেফট বিফোর আই কেম। দ্যাটস দ্য কারেক্ট অ্যানসার। ঠিক আছে, পাস্ট পারফেক্ট মানে তো হ্যাড প্লাস বি3। আচ্ছা, এই হচ্ছে বিষয়, বাকিগুলা আপনারা পারবেন। এবার আসেন ফিউচার টেন্স। আচ্ছা, ফিউচার টেন্স থেকে তোমার পড়ার মতো আছে শুধু ফিউচার পারফেক্ট টেন্স, যেটা এই যে ফিউচার পারফেক্ট টেন্স, এটা পড়বা। আর এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে বাই প্লাস সময়। মনে রাখবা, বাই প্লাস সময়ের উল্লেখ থাকলে অবশ্যই ফিউচার পারফেক্ট টেন্স হবে। আমি আবারও বলছি, বাই প্লাস সময় এটার উল্লেখ থাকলে অবশ্যই ফিউচার পারফেক্ট টেন্স হবে। ফিউচার পারফেক্ট টেন্স মানে হচ্ছে উইল হ্যাভ প্লাস ভি3 অথবা শ্যাল হ্যাভ প্লাস ভি3। যেমন ধরো বাই 2020, বাই 2021, বাই 2030, মানে বাই প্লাস সময় আছে, তাহলে ফিউচার পারফেক্ট টেন্স আমাদেরকে ইউজ করতে হবে। তো এখন দেখো দেখি এখানের মধ্যে আমরা কোন অপশনের মধ্যে বাই প্লাস সময় আমরা পাচ্ছি কিনা। ঠিক আছে, হ্যাঁ মাইন, আমি ক্লাস নিচ্ছি, পরে ফোন দিব। হ্যাঁ, আচ্ছা, তো আমরা দেখো এখানে এখানে বি ইউনিটে দেখো 2006 তেও আসছে, মানে বি ইউনিটে মূলত এখান থেকে বেশি প্রশ্ন, সি ইউনিটের জন্য এটা গুরুত্বপূর্ণ, সকল ইউনিটের জন্য এটা ইম্পর্টেন্ট। দেখো এখানে লেখা আছে বাই দিস টাইম, খেয়াল করছো? বাই দিস টাইম অথবা বাই দ্য নেক্সট মান্থ, বাই 2010, বাই দ্য এন্ড অফ দ্য 21st সেঞ্চুরি, মানে বাই এর পরে সময় থাকলে সবসময় ফিউচার পারফেক্ট টেন্স হয়। তো বোঝাই যাচ্ছে যে এখানে সঠিক উত্তর হচ্ছে, যেহেতু এখানে ভি3 আছে, তাহলে উইল হ্যাভ লাগবে, উইল হ্যাভ প্লাস ভি3, উইল হ্যাভ রিজাইন্ড। বিষয়টা বুঝছো? উইল হ্যাভ রিজাইন্ড। তো যেমন ধরো এখানের মধ্যে এই যে বাই 2010, বাই প্লাস সময় আছে, তাহলে উইল হ্যাভ প্লাস ভি3, এই যে অপশন নাম্বার 4 এর মধ্যে আছে উইল হ্যাভ প্লাস ভি3, মানে উইল হ্যাভ ওয়ার্কড। বুঝা গেছে বিষয়টা? এই তো। বাকি রুলগুলা হচ্ছে তোমার অ্যাজ ইউজুয়াল, এগুলা চাইলে আপনারা দেখতে পারেন। আচ্ছা, এখন এখানে বিগত বছরের প্রশ্নের কালেকশনটা দেয়া আছে। আমরা ফার্স্টে হচ্ছে এগুলা নিজেরা একটু ট্রাই করব, মানে খাতার মধ্যে ফার্স্টে নিজেরা একটু চেষ্টা করবা সঠিক উত্তরগুলা। যেটা যেটা তোমার বুঝতে প্রবলেম হবে সেটা আমার জন্য একটু রেখে দিবা, আমাকে জিজ্ঞেস করবা যে কোনটা করে তুমি বুঝতে পারো নাই। সিকোয়েন্স অফ টেন্স। সিকোয়েন্স অফ টেন্স মানে হচ্ছে টেন্সের ধারাবাহিকতা। টেন্সের ধারাবাহিকতা মানে হচ্ছে, ধরো তোমার আমরা ক্লজ সম্পর্কে নিশ্চয়ই প্রাথমিক কিছু ধারণা আমাদের সবারই আছে, প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ। তো মনে রাখবা, এই যে প্রিন্সিপাল ক্লজটা যদি ধরো প্রেজেন্ট টেন্সে থাকে, তাহলে সাবঅর্ডিনেট ক্লজটা কোন টেন্সে হবে?
প্রিন্সিপাল ক্লজটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে সাবঅর্ডিনেট ক্লজটা কোন টেন্সে হবে, এটাই হচ্ছে তোমার সিকোয়েন্স অফ টেন্স। তুমি দেখতে পাচ্ছ প্রিন্সিপাল ক্লজটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে সাবঅর্ডিনেট ক্লজটা যে কোনো টেন্সে হইতে পারে। ধরো প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, কিংবা মোডালের এই যে প্রেজেন্ট ফর্মগুলো ক্যান, মে, উইল ইত্যাদি। তার মানে প্রিন্সিপাল ক্লজ যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে সাবঅর্ডিনেট ক্লজটা যে কোনো টেন্সে হইতে পারে, কোনো প্রবলেম নাই। যেমন এই যে 1 নম্বর কোশ্চেনে দেখো আই সি, এটা প্রেজেন্ট টেন্সে আছে, যে কারণে হচ্ছে এই যে সাবঅর্ডিনেট ক্লজ দ্যাট থেকে যেটা শুরু হয়েছে এটা তুমি ইজ রাইটিং বলতে পারো, ওয়াজ রাইটিং বলতে পারো, উইল বি রাইটিং বলতে পারো, রোট বলতে পারো, মানে যে কোনো টেন্সে তুমি বলতে পারো, কোনো প্রবলেম নাই। কিন্তু প্রিন্সিপাল ক্লজটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে সাবঅর্ডিনেট ক্লজটা সবসময় পাস্ট টেন্সে হবে, অন্য কোনো টেন্সে যাবে না। যেমন ধরো এই যে এখানের মধ্যে লেখা আছে দেখো, এই যে এটা কি লেখা আছে দেখো, প্রিন্সিপাল ক্লজটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে সাবঅর্ডিনেট ক্লজটা পাস্ট টেন্সেই হবে, অন্য কোনো টেন্সে হবে না। বুঝা গেছে বিষয়টা? আচ্ছা, এই যে যেমন রাফি সেইড, সেইড যেহেতু তোমার পাস্ট টেন্সে আছে তাহলে এই যে এই অংশের মধ্যে অবশ্যই তোমার পাস্ট টেন্সই হবে, অন্য কোনো টেন্স যাবে না। সঠিক উত্তর হচ্ছে এই যে সি। বুঝা গেছে বিষয়টা? এখন আমার প্রশ্ন হচ্ছে অপশন নাম্বার এ কেন হইল না? হি সেড দ্যাট হি লুকড ফর এ নিউ জব। অপশন নাম্বার এ কেন হলো না? অপশন নাম্বার এ তে কিন্তু পাস্ট টেন্স আছে, আবার অপশন নাম্বার সি তেও কিন্তু পাস্ট টেন্স আছে। আচ্ছা, এখানে উড এর ব্যবহারটা হচ্ছে যে অতীতকালের সম্ভাবনা বুঝাইলে, অর্থাৎ ধরো আমাকে তুমি বলছিলা যে তুমি প্রস্তুতি নিবা, অতীতকালের ভবিষ্যৎ, এটা অতীত ভবিষ্যৎ, অর্থাৎ 2003 সালে তুমি আমাকে বলেছিলে যে তুমি বিদেশ যাবে, তার মানে এটা কিন্তু তোমার অতীতকালের ভবিষ্যতের কথা বলা হচ্ছে। অতীতকালে যদি তুমি কোনো ভবিষ্যতের কথা বলে থাকো মানে অতীত ভবিষ্যৎ, সেই ক্ষেত্রে আমরা উইল এর পাস্ট ফর্ম উড ইউজ করব। বোঝা গেছে বিষয়টা? তো এখানে বলা হচ্ছে যে রাফি বলেছিল যে সে একটা নতুন চাকরি খুঁজে নিবে, তার মানে অতীতকালে সে একটা ভবিষ্যৎ করেছিল আর কি। তো এই কারণে আমাদেরকে এখানে উড বলতে হবে। ভেরি স্মার্ট কোয়েশ্চেন এটা, বোঝা গেছে? ট্যালেন্টেড কোয়েশ্চেন, মাথায় রাখবা। আর এক্সেপশনের মধ্যে যেটা বলা হচ্ছে যে চিরন্তন সত্য কথা যদি বোঝায়, বৈজ্ঞানিক সত্য কথা যদি বোঝায়, তাহলে সবসময় কিন্তু সাবঅর্ডিনেট ক্লজটা প্রেজেন্ট টেন্সই হবে, মানে প্রিন্সিপাল ক্লজ যাই হোক না কেন। বোঝা গেছে বিষয়টা? প্রিন্সিপাল ক্লজ যাই হোক না কেন। আচ্ছা, জিম বলেছো সেড দ্যাট সাবজেক্টিভ, নো, সেড দ্যাট সাবজেক্টিভ হবে কেন? সাবজেক্টিভ তো হচ্ছে তোমার আলাদা কয়েকটা ওয়ার্ডের উপর ডিপেন্ড করে। সাবজেক্টিভের আমি ওয়ার্ড লিস্ট দেখিয়েছিলাম না গত ক্লাসে, যেমন হচ্ছে নেসেসারি, অব্লিগেটরি, ম্যান্ডেটরি, স্টাইপুলেট, অ্যাডভাইস, সাজেস্ট, তাই না? তারপর হচ্ছে ইনসিস্ট, রিকমেন্ড, ইম্পর্টেন্ট, এসেনশিয়াল, এই শব্দগুলো হচ্ছে সাবজেক্টিভ। সাবজেক্টিভ শব্দগুলোর পরে যদি দ্যাট প্লাস সাবজেক্ট থাকে তাহলে ভার্বের বেস ফর্ম হয়, দ্যাট প্লাস সাবজেক্ট না থাকলে ইনফিনিটিভ হয়। এ তো গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। আচ্ছা, এক্সেপশন কমপ্লিট। আচ্ছা, এখানের মধ্যে আমাদের এখন বেশ কিছু প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নগুলো আমরা একটু বাসায় বসে একটু সলভ করার ট্রাই করব। আচ্ছা, এবার আসো হচ্ছে মোডাল ভার্বস। মোডাল ভার্বস থেকে আমরা বাছাইকৃত কয়েকটা মোডাল দেখব, ঠিক আছে? বাছাইকৃত। এর মধ্যে প্রথমে আমরা দেখব হচ্ছে ইউজ টু এর ব্যবহার, এই যে ইউজ টু। আচ্ছা, ইউজ টু এর ব্যবহারটা আমি তোমাদেরকে এখান থেকে না, আমি তোমাদেরকে একটু লিখে দেখাবো, ঠিক আছে? মোডাল থেকে আমরা প্রথমে পড়বো হচ্ছে ইউজ টু। দেখো, লুকড হলে পাস্টের পাস্ট বোঝানো। লুকড মানে হচ্ছে যে ঘটনাটা অলরেডি ঘটে গেছে, বুঝতে পারছো? যেটা অলরেডি ঘটে গেছে সেটা হচ্ছে লুকড। আচ্ছা, একটা বিষয় খেয়াল করো, ইউজ টু অভ্যাস অর্থে ব্যবহৃত হয়, অভ্যাস অর্থে মোডাল। ইউজ টু এর পরে যদি শুধু ভার্বের বেস ফর্ম থাকে এর মানে অভ্যাসটা অতীতে ছিল, বর্তমানে নাই। আর ইউজ টু এর পরে তুমি যদি আইএনজি দেখো তাহলে অভ্যাসটা এখনো আছে। ইউজ টু এর পরে আইএনজি হবে, শর্ত হচ্ছে ইউজ টু এর আগে বি ভার্ব থাকতে হবে, মানে এম ইজ আর ওয়াজ ওয়্যার এদেরকে থাকতে হবে, কিংবা গেট অথবা বিকাম, এই দুটো ভার্বও থাকতে পারে। তার মানে সহজ কথায় ইউজ টু এটার পূর্বে
এই যে এই জায়গাতে ধরো আমি যদি বি ভার্ব বলি, বিকাম বলি অথবা গেট বলি, তাহলে আমাকে ইউজ টু এর পরে আইএনজি ইউজ করতে হবে, এবং এটা বর্তমান কালের অভ্যাসকে বোঝায়। অর্থাৎ আমি এটা এভাবে বলতে পারি যে হি ইজ ইউজ টু রাইটিং, অথবা আমি এটা এভাবে বলতে পারি যে হি গেটস ইউজ টু রাইটিং, অথবা এটা এভাবে বলা যেতে পারে হি বিকামস ইউজ টু রাইটিং। প্রত্যেকটা মিনিং সেম, প্রত্যেকটা মিনিং সেম। মানে ইউজ টু এর আগে বি ভার্ব বলো, ইউজ টু এর আগে গেটস বলো, ইউজ টু এর আগে বিকাম বলো, যেটাই বলো না কেন পরে কিন্তু আইএনজি বসাইতে হবে, এবং এটা বর্তমান কালের অভ্যাসকে বোঝাবে। তাহলে ইউজ টু এর দুটো প্রধান ব্যবহার আমরা জেনেছি। একটা হচ্ছে ইউজ টু এর পরে ইউজ টু এর পরে সরাসরি বেস ফ্রম, আরেকটা হচ্ছে বি ভার্ব, গেট ভার্ব এবং বিকাম ভার্বের পরে যদি ইউজ টু থাকে তাহলে আইএনজি ফর্ম। যদি ইউজ টু এর পরে বেস ফ্রম হয় এটা অতীতকালের অভ্যাসকে বোঝায়, আর ইউজ টু এর পরে আইএনজি থাকলে এটা বর্তমান কালের অভ্যাসকে বোঝায়। কেমন? আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছে যে এইটার মধ্যে অ্যান্সার কি হবে? এটা কি রাইট হবে না রাইটিং হবে, কোনটা হবে? মাই পেন ইজ ইউজ টু রাইটিং নাকি মাই পেন ইজ ইউজ টু রাইট? আচ্ছা, 100% নিশ্চিত এখানের মধ্যে রাইটই হবে, রাইটিং হবে না। কেন? তার কারণ দেখো, যারা এটা বুঝবে না, দেখো এখানে ইজ আছে, এই ইজ দেখে কিন্তু অনেকে এখানের মধ্যে এই যে এটা বলে ফেলবে। কিন্তু মজার বিষয় হচ্ছে এখানে সাবজেক্ট হিসেবে আছে মাই পেন, মানে আমার কলম। কলম তো কোনো মানুষ না যে তার অভ্যাস থাকবে, কারণ বস্তুর কিন্তু কখনো অভ্যাস থাকে না। যেহেতু মাই পেন একটা বস্তু, বস্তুর কোনো অভ্যাস থাকে না, তার মানে এটা কিন্তু আসলে মানে অভ্যাস জাতীয় কোনো বাক্যই না, এটা একটা প্যাসিভ ভয়েসের সেন্টেন্স, এটা প্যাসিভ ভয়েস। এখানে প্যাসিভ ভয়েস করা হয়েছে যে আমার কলমকে ব্যবহার করা হয় লেখার জন্য, আমার কলমটিকে ব্যবহার করা হয় লেখার জন্য। তার মানে এখানে ব্যবহার অর্থে তোমার হচ্ছে মাই পেন ইজ ইউজ টু রাইট, এই টার্মটাকে ইউজ করা হয়েছে, এটা প্যাসিভ ভয়েস। বুঝা গেছে বিষয়টা? তাহলে ইউজ টু এর একটা ব্যবহার আমরা পেলাম। দেখো এখানে ইউজ টু থেকে তোমার প্রশ্ন আছে, আমরা দেখতে পারি। লাইক এই প্রশ্নটার দিকে তাকাও যে হি ইউজ টু ড্যাশ আর্লি, শুধু ইউজ টু আছে, তাহলে আমাকে ইউজ করতে হবে এই যে এটা অপশন নাম্বার বি, গেট আপ। আর যদি ইউজ টু এর আগে তোমার এই যে ওয়াজ থাকে অথবা গট থাকে, তাহলে ইউজ টু এর পরে কিন্তু আবার আইএনজি বসাইতে হবে। ঠিক আছে? এই যে গেটিং, খেয়াল করছো? দ্যাটস ইট। আচ্ছা, মাস্টের লজিক্যাল কনক্লুশনস, মাস্টের ব্যবহার মনে রাখবা। মাস্টের মূলত 3 ধরনের লজিক্যাল কনক্লুশন হয়। ঠিক আছে? আমি মাস্টের এই ব্যাপারটা সেকেন্ড ইউজেস, একটা হচ্ছে তোমার আচ্ছা, একটা বিষয় একটু খেয়াল করবা। ধরো একটা ঘটনা তোমার চোখের সামনে ঘটেছে, এখান থেকে যদি রাজু রায়হান সে লিখেছো মেতে ডিইউ এক্সাম, তুমি নিউজটা কি ক্যাম্পাস, এই যে কি আওয়ার ক্যাম্পাস, ডেইলি ক্যাম্পাস এই জাতীয় নিউজ পেপারে পেয়েছো? তার মানে বোঝা যায় তুমি দেরি করে ক্লাসে জয়েন করছো। আচ্ছা, তো যাই হোক, খালি দেখো যে তোমার প্রথম আলোতে আসছে কিনা, তাইলেই হবে। আচ্ছা,
আচ্ছা, তোমার চোখের সামনে ধরো একটা ঘটনা ঘটতেছে, তোমার চোখের সামনে ঘটতেছে, ওখান থেকে তুমি একটা সিদ্ধান্ত নিচ্ছ, সেক্ষেত্রে তোমাকে বলতে হবে মাস্ট বি প্লাস আইএনজি। অর্থাৎ ধরো একজন ছিনতাইকারীকে জনগণ অ্যারেস্ট করছে, মানে অ্যাটাক করছে, ছিনতাইকারীকে আটকাইছে, ছিনতাইকারী ধরা পড়ছে। ছিনতাইকারী ধরা পড়লে এটা খুবই স্বাভাবিক, জনগণ তাকে এখন মারতে যাবে। ছিনতাইকারী ধরা পড়ছে মানে কি, জনগণ তাকে এখন মারতে যাচ্ছে। তো সেটা তোমার চোখের সামনে ঘটতেছে, তুমি মাস্ট বি প্লাস আইএনজি এর মাধ্যমে তুমি বলবা যে দ্য এক্সাইটেড পিপল মাস্ট বি বিটিং দ্য হাইজেকার। দ্য এক্সাইটেড পিপল মাস্ট বি বিটিং দ্য হাইজেকার। আর মাস্ট হ্যাভ প্লাস বি থ্রি, এটা কখন হয়? অতীতকালে একটা ঘটনা ঘটেছে, সেখান থেকে তুমি যদি কোনো অনুমান করো। যেমন ধরো গতকাল রাতে আমি যখন ঘুমাইতে যাই, তখন আমি রাস্তার মধ্যে কোনো পানি দেখি নাই, রাস্তা পুরো ফকফকা শুকনা ছিল। সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম, তখন তাকায় দেখলাম যে রাস্তার মধ্যে হাঁটু সমান পানি, রাস্তার মধ্যে হাঁটু সমান পানি। তাহলে এত পানি কোত্থেকে আসছে? তখন তুমি অনুমান করে বলবা নিশ্চয়ই গতকাল রাতে বৃষ্টি হয়েছে, গতকাল রাতে নিশ্চয়ই বৃষ্টি হয়েছে। তার মানে তুমি অনুমান করে বলতেছো গতকাল রাতে কিছু একটা হয়েছে। তখন তুমি এই যে মাস্ট হ্যাভ প্লাস বি থ্রি, এই স্ট্রাকচারটা ফলো করবা, যে ইট মাস্ট হ্যাভ রেইনড লাস্ট নাইট, ইট মাস্ট হ্যাভ রেইনড লাস্ট নাইট। আর এটা কখন হয়? মাস্টে পরে ভার্বের বেস ফর্ম, এটা হচ্ছে নিশ্চিত অনুমান। অর্থাৎ আমি তোমাকে বললাম যে আমেরিকাতে 50% বিয়ে ডিভোর্স হয়ে যায়, তাহলে এখান থেকে তুমি নিশ্চিতভাবে অনুমান করতে পারো, তাহলে 50% বাচ্চা কাচ্চা সিঙ্গেল প্যারেন্টে বড় হয়। 50% বিয়ে যদি আমেরিকাতে ডিভোর্স হয়, তাহলে এটা 100% মানে নিশ্চিত অনুমান যে 50% চিলড্রেন সিঙ্গেল প্যারেন্টে বড় হবে, মানে হয় বাবার সাথে থাকবে অথবা মায়ের সাথে থাকবে, বাবা মার সাথে একসাথে থাকতে পারবে না। তো সেটাই কিন্তু বলতে হবে যে 50% চিলড্রেন ইন আমেরিকা মাস্ট গ্রো ইন এ সিঙ্গেল প্যারেন্ট হোম। তার মানে মাস্টের এই তিনটা প্রয়োগ, এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে অর্থ বোঝার উপরে। অর্থ বুঝলে আমরা পারবো, না হলে আমরা পারবো না। নেক্সট হচ্ছে হ্যাড বেটার। মাস্ট বি, এই যে এটা প্রথমটা, এটা আবার বলবো। আচ্ছা, প্রথমটা হচ্ছে তোমার বর্তমান কালের, মানে মাস্ট বি প্লাস আইএনজি। অর্থাৎ সহজ কথায় বর্তমানে তোমার চোখের সামনে কোনো ঘটনা ঘটতেছে, এখান থেকে তুমি কোনো অনুমান করবা, সেটা মাস্ট বি প্লাস আইএনজি এর মাধ্যমে লিখবা। অর্থাৎ তোমার চোখের সামনে যদি কোনো ছিনতাইকারী ধরা পড়ে, তাহলে তুমি অনুমান করে বলবা এই যে এখনই উত্তেজিত জনতা তাকে মারতে যাচ্ছে। তখন তুমি বলবা যে দ্য এক্সাইটেড পিপল মাস্ট বি বিটিং দ্য ছিনতাইকারী, মানে দ্য হাইজেকার। বুঝছো বিষয়টা? দ্যাটস ইট। আচ্ছা, এখন হ্যাড বেটার। হ্যাড বেটার মানে হচ্ছে বরং ভালো। যেমন ধরো তুমি এখনো পড়াশোনা শুরু করো নাই, কি বলো না বলো, সময় তো চলে যাচ্ছে, আর সময় নষ্ট করো না। ইউ হ্যাড বেটার স্টাডি নাও। হ্যাড বেটার প্লাস ভার্বের বেস ফর্ম। ইউ হ্যাড বেটার স্টাডি নাও, হ্যাড বেটার প্লাস ভার্বের বেস ফর্ম। ঠিক আছে? তার মানে হ্যাড বেটার মানে হচ্ছে ভার্বের বেস ফর্ম। আর আরেকটা আছে, সেটা হচ্ছে উড রাদার। উড রাদার মনে রাখবা, এটাও একটু গুরুত্বপূর্ণ। উড রাদারের আসলে দুটো ফর্ম হয়। একটা হচ্ছে তোমার উড রাদারের পরে ভার্বের বেস ফর্ম, এটা হতে পারে। আরেকটা হচ্ছে তোমার উড রাদারের পরে ভার্বের পাস্ট ফর্ম, এটাও কিন্তু হতে পারে। উড রাদার প্লাস ভার্বের পাস্ট ফর্ম। কই গেল? আচ্ছা, আমি এটা তোমাকে যদি একটু সংক্ষেপে বুঝি, এটা বেস ফর্ম না বলে আমি এখানের মধ্যে প্রেজেন্ট ফর্ম বললাম, আর এখানে কি বললাম? এখানে বললাম পাস্ট ফর্ম। একটু মন দিয়ে একটু আমাকে ফলো করো। যদি দেখো যে শুধু উড রাদার আছে, উড রাদারের পরে কোনো সাবজেক্ট নাই, তাহলে আমরা জাস্ট প্রেজেন্ট ফর্মটাকে বেছে নিব, মানে যে অপশনে প্রেজেন্ট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকবে সেগুলোকে বেছে নিব। আর যদি দেখো যে উড রাদারের পরে একটা সাবজেক্ট আছে, তখন আমরা পাস্ট ফর্মের অপশনগুলোকে বেছে নিব, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট অথবা পাস্ট পারফেক্ট। যেমন ধরো আমি যদি এভাবে দেখি যে I would rather you dash, I would rather dash। আচ্ছা, এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা দিকে একটু খেয়াল করো, যে I would rather you dash, I would rather dash। এখানে would rather এর পরে কিন্তু একটা সাবজেক্ট আছে ইউ।
উড রাদার এর পরে যদি তোমার এরকম সাবজেক্ট থাকে তাহলে আমরা পাস্ট ফর্ম নিব। পাস্ট মানে পাস্ট ইনডিফিনিট বা পাস্ট পারফেক্ট। তার মানে আমি এখানে বলতে পারি যে আই উড রাদার ইউ ড্রোভ অথবা আই উড রাদার ইউ হ্যাড ড্রাইভেন, আই উড রাদার ইউ প্লেড অথবা আই উড রাদার ইউ হ্যাড প্লেড, আই উড রাদার ইউ এট অথবা আই উড রাদার ইউ হ্যাড ইটেন। বুঝছো বিষয়টা? আচ্ছা, কিন্তু যদি দেখো যে উড রাদার এটার পরে দেখো এই যে এরকম কোনো সাবজেক্ট নাই, এই যে এখানে এরকম কোনো সাবজেক্ট নাই, শুধু উড রাদার যদি থাকে তাহলে আমরা প্রেজেন্ট ফর্ম মানে প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট। তখন আমরা বলবো যে আই উড রাদার ড্রাইভ অথবা আই উড রাদার হ্যাভ ড্রাইভেন, আই উড রাদার প্লে অথবা আই উড রাদার হ্যাভ প্লেড। বুঝছো বিষয়টা? তো এই কয়েকটা বিষয়, ঠিক আছে। দেখো লজিক্যাল কনক্লুশন, এই যে হ্যাড বেটার, হ্যাড। আচ্ছা আমাকে একটু বলো দেখি তোমার, আমি তোমাদেরকে দুটো প্রশ্ন দিয়েছি, এই যে এই প্রশ্নটা আর এই প্রশ্নটা, দুটো একটু আমাকে সলভ করে দাও দেখি, দুটো কোয়েশ্চেন একটু সলভ। সরি, মাইক্রোফোন তো মিউটেড। দেখো আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এখানে শুধু হেড বেটার আছে, হেড বেটারের পরে ভার্বের বেস ফর্ম এই যে অপশন নাম্বার এতে আছে। আবার এই প্রশ্নটার মধ্যে উড রাদার আছে, আমরা জানি উড রাদারের পরে ভার্বের বেস ফর্ম অপশন নাম্বার এই যে 4 এ আছে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। উড রাদার এবং প্রেফারের পার্থক্যটা এটা নিজেরা পড়বেন, কারণ প্রেফারটা অলরেডি আমি আলোচনা করে দিছি যে আই প্রেফার পেপসি টু কোকা কোলা, তুলনার সময় এটাকে ইউজ করা হয়, এটা আমি বলে দিছি। নিডস, আচ্ছা নিড ভার্বের একটা ব্যবহার হচ্ছে যে নিডের পরে আমি আইএনজিও বলতে পারি, আমি টু বি প্লাস ভি3 ও বলতে পারি, এই দুটার যে কোনো একটা। এই যেমন ধরো এখানের মধ্যে বলা হয়েছে কি যে হিজ কার নিডস টু ফিক্স, এই যে নিডস টু ফিক্স এভাবে বলা যাবে না, তুমি এটা দুটো ওয়েতে বলতে পারো। তুমি এভাবে বলতে পারো যে হিজ কার নিডস ফিক্সিং, এই যে এভাবে বলা যেতে পারে হিজ কার নিডস ফিক্সিং, অথবা তুমি বলতে পারো যে হিজ কার নিডস টু বি ফিক্সড, এই যে টু বি ফিক্সড। তার মানে দুটো ওয়েতে আমরা বলতে পারি, একটা আইএনজি দিয়ে আর একটা টু বি প্লাস ভি3 দিয়ে। ঠিক আছে, যে কোনো একভাবে আমরা চাইলে এটা বলতে পারি। আর মেরামত করার অর্থে মূলত এই ব্যবহারটা, যেমন আমার ফ্যান নষ্ট হয়ে গেছে, ফ্যানটা মেরামত করতে হবে, মাই ফ্যান নিডস ফিক্সিং অথবা মাই ফ্যান নিডস টু বি ফিক্সড। ঠিক আছে, দুটার যে কোনো একটা ওয়েতে আমরা এটাকে বলতে পারি। এই এই হচ্ছে বিষয়। আর এখানে হচ্ছে তোমার ওই যে প্রশ্নগুলো দেওয়া আছে আর কি, এতক্ষণ পর্যন্ত আমরা যে আলোচনা করলাম তার উপর ভিত্তি করে বিগত বছরের প্রশ্নগুলো দেওয়া আছে, এবং তোমরা দেখবা আমরা যে আলোচনা করেছি এই অ্যাঙ্গেলেই প্রায় 99% কোয়েশ্চেন এখানে সেট করা। বুঝা গেছে? বিগত বছরের যত প্রশ্ন আসে মূলত এই কয়েকটা থেকেই আসে। আর সর্বশেষ টপিকটা হচ্ছে আজকে ক্লাসে, সেটা হচ্ছে পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব সম্পর্কে আমাদের সবারই কম বেশি ধারণা রয়েছে যে সাবজেক্ট যদি নিজে কাজ না করে আরেকজনকে দিয়ে কাজটা করায় নেয় তাহলে সে জাতীয় বাক্যকে আমরা পজিটিভ ভার্বের বাক্য বলে থাকি। যেমন ধরো এটা আমি যদি একটু লিখে দেখাই খুব সহজ হয় তোমাদের জন্য। পজিটিভ ভার্ব, সাবজেক্ট নিজে কাজ করবে না, আরেকজনকে দিয়ে কাজটা করাই নিবে। ধরো আমি যদি একটা কমন সেন্টেন্স লিখি, দেখো আমি লিখেছি যে আমি সেলিমকে দিয়ে আমার গাড়ি পরিষ্কার করাই। খেয়াল করছো যে আমি সেলিমকে দিয়ে আমার গাড়ি পরিষ্কার করাই। তার মানে গাড়ি পরিষ্কার করার কাজটা আসলে আমি নিজে করি না সরাসরি, বরঞ্চ আমি এটা করাই। তো এই জাতীয় সেন্টেন্সে
দুটো সাবজেক্ট থাকবে। একটা সাবজেক্ট হচ্ছে তোমার এই যে আমি, আর আরেকটা সাবজেক্ট হচ্ছে এই যে সেলিম। আচ্ছা, এখানের মধ্যে ভার্ব হবে দুটো, যেমন আমার জন্য ভার্বটা হচ্ছে আমি করাই, আর সেলিমের জন্য ভার্বটা হচ্ছে সেলিম করে। বোঝা গেছে বিষয়টা? তার মানে এই জাতীয় সেন্টেন্সটাকে যদি আমরা অনুবাদ করতে যাই বা সাজাতে যাই, তাহলে আমাদেরকে যেভাবে স্ট্রাকচারটা সাজাইতে হবে একটু মন দিয়ে খেয়াল করো। আমরা বাক্যটা লিখতে পারি এভাবে যে সাবজেক্ট 1 প্লাস পজিটিভ ভার্ব প্লাস সাবজেক্ট 2 প্লাস সেকেন্ড ভার্ব। এটা হচ্ছে তোমার পজিটিভ সেন্টেন্সের জেনারেল স্ট্রাকচার। যেমন ধরো এখানে সাবজেক্ট 1 হচ্ছে আই, তো পজিটিভ ভার্ব আমরা মেক বলতে পারি, লেট বলতে পারি, হেল্প বলতে পারি, হ্যাভ বলতে পারি, গেট বলতে পারি। ঠিক আছে, সাহায্যকারী পজিটিভ ভার্ব যে কোনো একটা, মেক, লেট, হেল্প, হ্যাভ, গেট। আর সেকেন্ড ভার্ব কোনটা? সেকেন্ড ভার্ব হচ্ছে সেলিম, সরি সেকেন্ড সাবজেক্ট কোনটা? সেকেন্ড সাবজেক্ট হচ্ছে সেলিম। আর সেলিমের পরে সেকেন্ড ভার্ব, সেকেন্ড ভার্বটা তোমার এই যে ওয়াশ এভাবেও থাকতে পারে, টু ওয়াশ এভাবেও থাকতে পারে, ওয়াশড এভাবেও থাকতে পারে, মাই কার। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমরা এই দেখো আমরা সবাই একটু স্ক্রিন থেকে খেয়াল করব। দেখো এই যে এই একটা মাত্র স্ট্রাকচারের মাধ্যমে দেখো পুরো পজিটিভ ভার্বটা তোমাদের সামনে চলে আসতেছে। মনে রাখবা এখানে যে কয়টা ভার্ব দেখতে পাচ্ছ এরা সবাই কিন্তু পজিটিভ অর্থবোধক, মানে এরা সবাই পজিটিভ ভার্ব। তো এই ক্ষেত্রে মনে রাখবা যে আমি মেক, লেট, হেল্প এই তিনটা পজিটিভ ভার্ব যদি বাক্যে থাকে তাহলে অবশ্যই পরবর্তী ভার্বটা বেস ফর্মে হবে। পরবর্তী ভার্বটা কোন ফর্মে হবে? বেস ফর্মে হবে। তবে এই যে হেল্প, এই হেল্প থাকলে আমরা চাইলে ইনফিনিটিভও ইউজ করতে পারি। তার মানে আমরা বলতে পারি যে আই মেক সেলিম ওয়াশ মাই কার, আই লেট সেলিম ওয়াশ মাই কার, আই হেল্প সেলিম, ধরো আমি যদি হেল্প বলি আই হেল্প সেলিম ওয়াশ মাই কার অথবা টু ওয়াশ মাই কার। বুঝা গেছে বিষয়টা? আচ্ছা, তাহলে আমরা এই তিনটা পজিটিভ ভার্বের সাহায্যে আমরা কিন্তু চাইলে এটাকে মানে সবসময় আমরা এটা বেস ফর্মে নিব, আর অতিরিক্ত হেল্প থাকলে আমরা ইনফিনিটিভ ফর্মে নিব। নেক্সট দেখো, আচ্ছা গিয়াস উদ্দিন, তুমি এখানে যে স্ট্রাকচারটা দিয়েছো এটা পজিটিভ ভার্বের কোনো স্ট্রাকচারের ক্যাটাগরিতেই পড়ে না, এটা লেট ভার্বের প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার। অনেকে এটা পাকনামানি করে মানে এটা বলে ফেলে যে লেটের পরে তো রিসিভারও হয়। ঠিক আছে, এটা অনেকে পাকনামানি করে বলে, মানে পাণ্ডিত্য জাহির করার জন্য। কিছু পণ্ডিত থাকে জিনিসটা বোঝে না, না বুঝেই তোমার হচ্ছে জাহিরাতি মারফতি করতে যায়, তখন ভেজালটা বেঁধে যায়। সো আমরা এইসব মানে আতলামি করব না, মানে ঠিক যেভাবে বলতেছি এভাবে একটু ফলো করবা। মনে রাখবা যে মেক, লেট, হেল্প এই তিনটা পজিটিভ যদি থাকে, যে মেক, লেট, হেল্প, তাহলে অবশ্যই পরবর্তী ভার্বটা বেস ফর্মে হবে। বোঝা গেছে বিষয়টা? কোন ফর্মে হবে? বেস ফর্মে হবে। এই ক্ষেত্রে হেল্প থাকলে আমরা বেস ফর্ম ছাড়াও ইনফিনিটিভ ইউজ করতে পারি। জাস্ট এতটুকু মনে রাখতে পারলেই এনাফ, যে কোনো প্রশ্ন সলভ করতে পারবা। আচ্ছা, হ্যাভ এবং গেট, হ্যাভ এবং গেটের জন্য আমাদেরকে দেখতে হবে যে এই যে সেকেন্ড সাবজেক্ট যেটা, এই সেকেন্ড সাবজেক্টটা কি ডুয়ার নাকি রিসিভার। সেকেন্ড সাবজেক্ট যদি কাজ করার ক্ষমতা সম্পন্ন হয় তাহলে তাকে বলা হবে ডুয়ার, কাজ করার ক্ষমতা সম্পন্ন না হলে তাকে বলা হবে রিসিভার। ডুয়ার মানে কি? যে কাজ করতে পারে, কাজ করতে সক্ষম, আর রিসিভার মানে যে কাজ করতে সক্ষম না। তো সেলিম যেহেতু একটা মানুষ, তাহলে ডেফিনেটলি সে হচ্ছে ডুয়ার, মানে সে কাজ করতে সক্ষম। কাজ করতে সক্ষম হলে আমরা হ্যাভ এর পরে যদি ডুয়ার থাকে তাহলে আমরা বলবো হচ্ছে বেস ফর্ম, আর গেট এর পরে যদি ডুয়ার থাকে আমরা বলবো ইনফিনিটিভ ফর্ম। বিষয়টা বুঝতে পেরেছো? আমি আবারও বলছি, হ্যাভ এর পরে যদি তোমার ডুয়ার থাকে তাহলে আমরা কি বলবো? আমি আবারও বলছি, এক্সকিউজ মি, তুমি নিজে বুঝে নিও আফরোজা, ঠিক আছে? আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখো যে আমরা এই যে হ্যাভ দেখতে পাচ্ছি, হ্যাভ এর পরে মানে আমি বোঝাচ্ছি একটা, তুমি এখানে প্রশ্ন থ্রো করতেছো আরেকটা, মানে কাজটা আমি মানে বিষয়টা আমি বুঝতে পারলাম না, যে তার মানে তুমি আমার কথা শুনতেছো না মন দিয়ে, রাইট? এই জিনিসটা খুবই ইরিটেটিং যে আমি যখন বুঝাচ্ছি একটা কনসেপ্ট তখন স্বাভাবিকভাবেই তোমার কিন্তু ফুল কনসেন্ট্রেশন আমার এই কনসেপ্টের দিকে থাকা উচিত। এটা না করে যখন তুমি এখানে সেকেন্ড এতগুলো লাইন তুমি টাইপ করে ফেলাইছো, ডেফিনেটলি তুমি আমার কথা শুনতেছো না, ঠিক আছে? তুমি অমনোযোগী। সো এইসব পাকনামানি করবা না, জানি যখন যেটা পড়াবো এটা মন দিয়ে একটু শোনার ট্রাই করবা। যদি প্রশ্ন থাকে আমার এই প্রশ্নটা আলাদাভাবে টাইপ করে রেডি রাখবা, যখনই আমি কনসেপ্টটা শেষ করবো সাথে সাথে প্রশ্নটা কমেন্ট বক্সে থ্রো করে দিবা, ব্যাস হয়ে গেল। ঠিক আছে?
কিন্তু এই যে মাঝখানে যখন আমরা এরকম কমেন্ট করি তখন হচ্ছে তোমার এটা খুবই ডিস্টার্বিং, মানে কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যায়। এই কারণে মাঝে মধ্যে আমি কমেন্ট বক্সটা ডিসেবল করে রাখি। আচ্ছা, তো যাই হোক, আমি যেটা বলতেছিলাম, যেমন দেখো এই যে হ্যাভ এর পরে যদি ডুয়ার থাকে তাহলে আমরা বেস ফর্ম নিব। হ্যাভ এর পরে যদি গেটের পরে যদি ডুয়ার থাকে তাহলে আমরা ইনফিনিটিভ নেব। ঠিক আছে? আচ্ছা, আর ধরো এটার পরে যদি রিসিভার থাকে তাহলে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম নিব। গেটের পরে যদি রিসিভার থাকে তাহলেও আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম নিব। তার মানে হ্যাভ অথবা গেটের পরে যদি রিসিভার থাকে তাহলে সবসময় ভি3। আর যদি ডুয়ার থাকে তাহলে হ্যাভ এর পরে ডুয়ার থাকলে বেস ফর্ম, আর গেটের পরে ডুয়ার থাকলে ইনফিনিটিভ ফর্ম। খেয়াল করছো যে পুরো পজিটিভ ভার্বটাই কিন্তু আমাদের একদম পুরো 5 মিনিটের মধ্যে কমপ্লিট। আমি তাহলে যদি এখন একটু রিভিউ করি যে মেক, লেট এবং হেল্প, আমি রিভিউ করতেছি যে মেক, লেট এবং হেল্প, এই তিনটা পজিটিভ ভার্ব থাকলে পরবর্তী ভার্বটা সবসময় বেস ফর্মে হবে। তবে হেল্পের ক্ষেত্রে বেস ফর্ম ছাড়াও ইনফিনিটিভ হতে পারে। হ্যাভ এবং গেটের জন্য ডুয়ার রিসিভার জানতে হবে। হ্যাভ এর পরে ডুয়ার থাকলে বেস ফর্ম, আর গেটের পরে ডুয়ার থাকলে ইনফিনিটিভ ফর্ম। কিন্তু হ্যাভ এবং গেটের পরে যদি রিসিভার থাকে তাহলে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে গেল। আচ্ছা, এখন আমরা দেখো এখানের মধ্যে অনেক প্রশ্নই দেওয়া আছে। আমরা এখান থেকে কয়েকটা প্রশ্ন, এই যে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন, এখানে অনেক প্রশ্ন দেওয়া আছে। আমরা যে কোনো একটা প্রশ্ন একটু সলভ করবো, যে কোনো একটা প্রশ্ন। ধরো চট্টগ্রাম ইউনিভার্সিটি একটা প্রশ্ন, চিটাং ইউনিভার্সিটি একটা প্রশ্ন আমরা সলভ করতেছি 7 নাম্বার। দেখো, করিম had his car dashed by a mechanic yesterday. এখন আমাকে তোমরা একটু বলবা যে এখানে এই যে হ্যাভ পজিটিভ, এরপরে সেকেন্ড সাবজেক্টটা হচ্ছে গাড়ি, মানে হিজ কার মানে কিন্তু গাড়ি। এখন তোমরাই আমাকে বলো, গাড়ি এটা কি ডুয়ার নাকি রিসিভার? গাড়ি কি ডুয়ার নাকি রিসিভার? মানে গাড়ি কি নিজেকে রিপেয়ার করতে পারে না। তার মানে গাড়ি হচ্ছে রিসিভার। আর রিসিভার থাকলে আমরা অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম নিব। অ্যানসারটা হচ্ছে রিপেয়ার্ড। ঠিক আছে? 9 নাম্বার, দেখো দ্য টিচার মেড, এ দেখছো মেড। আমরা জানি যে মেক, লেট, হেল্প, এই তিনটা থাকলে পরবর্তী ভার্বটা সবসময় বেস ফর্মে হয়। চোখ বন্ধ করে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার এ, রিড। বুঝা গেছে বিষয়টা? বেস ফর্ম। তো তুমি যেটাই এখান থেকে নিবা তুমি সলভ করতে পারবা। যেমন ধরো হচ্ছে এই যে এই প্রশ্নটা 17 নাম্বার, আই গট মাই কার। দেখো এই যে গেট আছে, গেটের পরে মাই কার অবশ্যই রিসিভার, আর রিসিভার হলে ভি3 হবে, এই যে রিপেয়ার্ড। আচ্ছা, 16 নম্বর, ইট কস্ট about টাকা 500 টু হ্যাভ আ টুথ ড্যাশ। আচ্ছা দেখো এই যে হ্যাভ এর পরে দেয়া আছে কি দাঁত, মানে টুথ কিন্তু অবশ্যই একটা রিসিভার, আর রিসিভার হলে আমাদেরকে কি বলতে হবে? ভি3 বলতে হবে। সঠিক উত্তর অপশন নাম্বার সি, ফিল্ড। আচ্ছা, আমি কি বলেছি যে মেক, লেট, হেল্প এর পরে রিসিভার নামটাকে আমি উচ্চারণ করেছি? হ্যাঁ, মনে রাখবা যে মেক, লেট, হেল্প এই তিনটা পজিটিভের ক্ষেত্রে ডুয়ার এবং রিসিভারের চিন্তাটাই মাথা থেকে ঝেড়ে ফেলবা। বুঝা গেছে বিষয়টা? মানে অতিরিক্ত পাকনা বলা পাই না, আমি বারবার করে বলতেছি, এটা মাথার মধ্যে গেঁথে রাখো যে মেক, লেট, হেল্প এই তিনটা পজিটিভের ক্ষেত্রে ডুয়ার এবং রিসিভারের প্রশ্নই আসে না, মাথা থেকে ঝেড়ে ফেলবা। এখানে কোনো ডুয়ারও চিন্তা করবে না, রিসিভারও চিন্তা করবে না, একদম সরাসরি ভার্বের বেস ফর্ম। ঠিক আছে? আর যদি মানে হ্যাভ আর গেট থাকে তখন আমরা ডুয়ার বা রিসিভার নিয়ে চিন্তা করবো, যে হ্যাভ এর পরে ডুয়ার থাকলে কি আর গেটের পরে ডুয়ার থাকলে কি। তাহলে আশা করা যায় যে আজকের ওভারঅল ক্লাসটা আমরা সবাই মনোযোগের সাথেই করেছি, এবং ক্লাসটা সবাই আশা করি আমরা বুঝতে পেরেছি। স্টিল নাও যদি কারো কোনো প্রবলেম থাকে বা প্রবলেম ফেস করো তাহলে সেটা অবশ্যই আমাকে জানাবা। পরবর্তী ক্লাসের শুরুতে আমাকে জানাবা যে কার কোথায় কি কি প্রবলেম হচ্ছে। ঠিক আছে? আর আমাদের আরো একটা লেকচারের পরেই মেবি হচ্ছে আমাদের এটা কত নম্বর লেকচার চলে? লেকচার নাম্বার 5। আচ্ছা, তার মানে আগামী পরশু দিনের লেকচারের পরে কিন্তু আমাদের আবার সেকেন্ড টেস্টটা হবে। ঠিক আছে? এই যে সেকেন্ড টেস্ট আমরা দেখতে পাচ্ছি, সেকেন্ড টেস্ট হচ্ছে এই যে লেকচার নাম্বার 6। ঠিক আছে? এটার পরে কিন্তু আমরা রিভিউ টেস্ট 2-তে পার্টিসিপেট করব। ঠিক আছে? তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, হ্যালো, এক মিনিট।